আমাদের অলরেডি হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস শেষ হলো, সাথে হচ্ছে স্টোমাকও আমরা পড়ে ফেললাম। এখন আমরা স্মল ইন্টেস্টাইনে চলে আসি। তো স্মল ইন্টেস্টাইনের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে ডিওডেনাম। সেটা কি? ডিওডেনাম। তাহলে এখন আমরা একটা ছবি আঁকি, দেখেন। এই হচ্ছে স্টোমাক, স্টোমাকের পরে হচ্ছে ডিওডেনাম। এটা হচ্ছে ডিওডেনাম। একটু কষ্ট করে পারলে ছবি আঁকেন, না আঁকলেও সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে। এটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা হচ্ছে ফোর্থ, আর এটা হচ্ছে ডিওডেনামের পরে এটা হচ্ছে জেজুনাম। এটা হচ্ছে ডিজে জাংশন, ডিওডো জেজুনাল জাংশন, ডিওডো জেজুনাল জাংশন। কথা বুঝে গেছে? তাহলে স্টোমাক এটা হচ্ছে ডিওডেনামের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিওডেনাম এবং জেজুনামের জাংশন, নাম হচ্ছে ডিজে জাংশন, ডিওডো জেজুনাল জাংশন। এখন প্রত্যেকটা পার্ট থেকে আমরা একটা থেকে দুইটা করে ইনফরমেশন দেখি, ঠিক আছে। প্রথমে আসেন ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম হচ্ছে পুরো ডিওডেনামটা হচ্ছে, পুরো ডিওডেনাম হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল। পুরো ডিওডেনামটা কোনো পেরিটোনিয়াম দিয়ে কভারিং থাকবে না, পুরো ডিওডেনাম পেরিটোনিয়াম দিয়ে কভার থাকে না, এক্সেপ্ট ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টের প্রক্সিমাল 1 ইঞ্চেস ইজ কভার্ড বাই পেরিটোনিয়াম। কথা বুঝে গেছে? তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের প্রক্সিমাল 1 ইঞ্চেস বাদ দিয়ে পুরো ডিওডেনামটা হচ্ছে পেরিটোনিয়াম দিয়ে কভার থাকবে না। কথা বুঝে গেছে? শুধুমাত্র ফার্স্ট পার্টের প্রক্সিমাল 1 ইঞ্চেস ইজ কভার্ড বাই পেরিটোনিয়াম, 1 ইঞ্চেস কভার্ড বাই পেরিটোনিয়াম। ফার্স্ট পার্টের আরেকটা ইম্পর্টেন্স কি? ফার্স্ট পার্টের আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে এখানে আলসারেশন হয়। ফার্স্ট পার্টের আরেকটা ইম্পর্টেন্স কি? এটা ইম্পর্টেন্স হচ্ছে এখানে আলসারেশন হবে, এখানে আলসারেশন হয়। এখন এই আলসারটা কি হইতে পারে? এটা অ্যান্টেরিয়র ওয়ালও হইতে পারে, আবার পোস্টেরিয়র ওয়ালও হতে পারে। যদি অ্যান্টেরিয়র ওয়ালে, ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের অ্যান্টেরিয়র ওয়ালে যদি আলসারেশন হয়, তাহলে সবার আগে কি হবে? পারফোরেশন হবে, তারপরে হেমোরেজ হবে। তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের অ্যান্টেরিয়র ওয়ালে যদি কোনো আলসারেশন হয়, সেই আলসারেশনের কারণে প্রথমে পারফোরেশন হবে, তারপরে ব্লিডিং হবে। আর যদি ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের পোস্টেরিয়র ওয়ালে যদি কোনো আলসারেশন হয়, পোস্টেরিয়র ওয়ালে যদি কোনো আলসারেশন, তাহলে সবার আগে হেমোরেজ হবে, তারপরে পারফোরেশন হবে। প্রথম কথা হচ্ছে, ভাইয়া কেন সবার আগে হেমোরেজ হচ্ছে? অ্যান্সার হচ্ছে যেহেতু পোস্টেরিয়র ওয়াল অফ ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের পোস্টেরিয়র ওয়ালের মধ্যে গ্যাস্ট্রোডিওডেনাল ভেসেলটা থাকে, সো গ্যাস্ট্রোডিওডেনাল ভেসেলটা ইনজুর্ড হবে, ফলে আগে হেমোরেজ হবে, তারপরে পারফোরেশন হবে। ওকে, দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের অ্যান্টেরিয়র ওয়ালে যদি কোনো আলসারেশন হয়, তাহলে সেটা সবার আগে এটা পারফোরেশন হবে, তারপরে হেমোরেজ হবে। আর যদি 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 ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের পোস্টেরিয়র ওয়ালের মধ্যে যদি কোনো আলসারেশন হয়, তাহলে সবার আগে হেমোরেজ হবে, তারপরে পারফোরেশন হবে। তারপর আসেন সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামের ইম্পর্টেন্স কি? সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামের ইম্পর্টেন্স হচ্ছে মেজর ডিওডেনাল পেপিলা। এই মেজর ডিওডেনাল পেপিলা পর্যন্ত হচ্ছে ফোরগার্ড, এন্ড মেজর ডিওডেনালের পর থেকে হচ্ছে মিডগার্ড। দিস ইজ দ্য ইম্পর্টেন্স, ঠিক আছে। এবার আসেন থার্ড পার্ট। থার্ড পার্ট হচ্ছে সো মাচ ইম্পর্টেন্ট। পরীক্ষাতে একটা কোশ্চেন আসে, কোন কোন স্ট্রাকচার থার্ড পার্টকে ক্রস করে? 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 এটা পরীক্ষাতে কোশ্চেন চলে আসে। আরেকটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা কি? একটা কোশ্চেন দেখেন, এখানে দেখাই, এইদিকে দেখেন। এ চাইল্ড 24 years, a child 12 years old is suffering from recurrent vomiting following meal since childhood. Vomiting relieves his symptoms. Traditional investigation shows no findings. Which would be the causes? কথা বুঝে গেছে? দেখেন এখানে ভালো করে, এ চাইল্ড 12 বছরের একটা বাচ্চা সাফারিং ফ্রম রিকারেন্ট ভমিটিং ফলোইং মিল। সাফারিং ফ্রম রিকারেন্ট ভমিটিং, খাওয়ার পরপরই তার রিকারেন্ট ভমিটিং হয়। সিন্স চাইল্ডহুড, এই ছোটবেলা থেকে। ভমিটিং রিলিভস হিজ সিমটমস। ট্রেডিশনাল ইনভেস্টিগেশন শো নো ফাইন্ডিংস। ট্রেডিশনাল যতগুলো ইনভেস্টিগেশন আছে, সেই ইনভেস্টিগেশনগুলোতে কোনো ফাইন্ডিংস পাওয়া যায় না। হুইচ উড বি দ্য কজেস? তার মানে কি? তার মানে হচ্ছে 12 বছরের একটা বাচ্চা যার বারবার ভমিটিং হয়, যার বারবার ভমিটিং হচ্ছে, এবং ভমিটিং করলে সে আবার ভালো হয়ে যায়, চাইল্ডহুড থেকে হচ্ছে। ট্রেডিশনাল ইনভেস্টিগেশন করা হয়েছে, সেই ট্রেডিশনাল ইনভেস্টিগেশনে কোনো কিছু ফাইন্ডিংস পাওয়া যায় নাই। তাহলে তার ডায়াগনোসিসটা কি? কি তার ডায়াগনোসিস হতে পারে? দেখেন অপশনগুলো কি আছে। অপশন ডিওডেনাল ওয়েব আছে, অপশন হিসেবে ডিওডেনাল ওয়েব আছে। এরপরে কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস আছে। তো কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস হওয়ার চান্স নাই, কারণ বাচ্চার বয়স 12 বছর, ঠিক আছে। তাহলে এটা হওয়ার চান্স নাই। আবার সুপ্রামেসেন্ট্রিক আর্টারি সিনড্রোম, আচ্ছা, পেপটিক আলসার ডিজিজ, এটা ট্রেডিশনাল ইনভেস্টিগেশন ডায়াগনোস করা যায়। ডাবল অ্যাট্রিশিয়া হলেও এটাও ডায়াগনোস করা যায়। ডিওডেনাল ওয়েব হলেও এটা এক্সরেতে ফাইন্ডিংস হিসেবে পাওয়া যায়। কথা বুঝে গেছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যত ট্রেডিশনাল ইনভেস্টিগেশন আছে, সেই ইনভেস্টিগেশনে কোনো ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে না। আবার বাচ্চার বয়স 12 বছর, ফলে কনজেনিটাল যে অ্যানোমালিগুলো আছে, সেই অ্যানোমালিগুলো পাওয়া যাচ্ছে না। এখানে ঘটনাটা কি ঘটেছে যেটা আপনার কোনো ট্রেডিশনাল ইনভেস্টিগেশন পাওয়া যাচ্ছে না? এখানে একটা সিনড্রোম হয়, তার নাম হচ্ছে জাতা সিনড্রোম।
এখানে একটা সিনড্রোমের নাম কি, জাতা সিনড্রোম। অনেকে আপনার সুপারি কাটছেন না, জাতা দিয়ে কাটছেন না, তার মানে কি এরকম একটা সুপারি জাতার মাঝখানে নেওয়া হয়, তারপর চাপ দেওয়া হয়, ফলে সুপারিটা দুই ভাগ হয়ে যায়, হয় না? এখানে একটা জাতা সিনড্রোম হয়। এই যে জাতার ভিতরে সুপারি থাকে, এই সুপারিটার নাম হচ্ছে থার্ড পার্ট অফ দ্য ডুওডেনাম। এই সুপারির নাম কি, থার্ড পার্ট অফ দ্য ডুওডেনাম। আর এই যে আমার হাতটা, এটার নাম হচ্ছে অ্যাবডোমিনাল আউটা, আর উপরে যেটা আছে এটার নাম সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তো হয় কি জানেন, এই সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সরাসরি এই থার্ড পার্টকে কম্প্রেস করবে, প্রেস দিবে। যখন কম্প্রেস করবে, প্রেসার দিবে, তখন কি হবে, এই থার্ড পার্ট দিয়ে যখন খাবারগুলো যাওয়া শুরু করবে, এটা যেতে পারবে না, ফলে কি হবে, পেশেন্টের ভমিটিং হবে। এই ভমিটিং করার সাথে সাথে কি হবে, পেশেন্টের সিমটমগুলো রিলিফ হবে। বিষয়টা হচ্ছে এরকম, দেখেন এই হচ্ছে অ্যাবডোমিনাল আউটা, এই হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। কথা বুঝে গেছে? মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে থার্ড পার্ট। মাঝখানে থেকে কি থাকে, মাঝখানে থাকে হচ্ছে থার্ড পার্ট অফ দ্য ডুওডেনাম। মাঝখানে থাকবে কি, থার্ড পার্ট অফ দ্য ডুওডেনাম থাকে, থার্ড পার্ট অফ দ্য ডুওডেনাম থাকে। কথা বুঝে গেছে? থার্ড পার্ট অফ দ্য ডুওডেনাম থাকে। ওকে, এই যে অ্যাবডোমিনাল আউটার সাথে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি একটা অ্যাঙ্গেল ফর্মেশন করেছে না, এই অ্যাঙ্গেলের মধ্যে ফ্যাট থাকে, কি থাকে, ফ্যাট। কথা বুঝে গেছে? ফ্যাট থাকে, ফ্যাট। ওকে, তাহলে অ্যাবডোমিনাল আউটার সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারির সাথে, যেখানে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি অ্যারেঞ্জ করে, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেল এখানে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। কিছু কিছু ডিজিজ হয়, যে ডিজিজে এই ফ্যাটটা ডিসঅ্যাপিয়ার করে। যদি এই ফ্যাটটা না থাকে, তাহলে সরাসরি সরাসরি এই সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এই থার্ড পার্টের উপর চলে আসবে না, উপর পড়ে যাবে না, পড়ে যাবে না। তাহলে যখন থার্ড পার্ট দিয়ে খাবার পাস করবে, তখন কি হবে, এই ডিওডেনামের থার্ড পার্টটা ডিস্টেন্ডেড হবে। যখন সে ডিস্টেন্ড হবে, তখন সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এটার উপর প্রেসার দিবে, প্রেসার প্রয়োগ করবে। ফলে পেশেন্টের কি হবে, পেশেন্টের তখন খাবারগুলো পাস করার সময় সে খাবার পাস করতে পারবে না, একটা অবস্ট্রাকশন ফিচার হিসেবে তার ভমিটিং হবে। যখন ভমিটিং হয়ে যাবে, তখন কি তার এই ডিস্টেনশনটা কমে গেল, তখন তার হচ্ছে ভালো লাগবে, রিলিফ হবে। এটা কি 12 বছর বয়স থেকে তার হচ্ছে। এটা ট্রেডিশনাল ইনভেস্টিগেশনে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এটার নামই হচ্ছে, এটার নামে হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সিনড্রোম। আমরা বলতেছি জাতা সিনড্রোম। কথা বুঝে গেছে? এর অপর নাম হচ্ছে জাতা সিনড্রোম। কিরকম, এই এই জাতার ভিতরে এই থার্ড পার্ট পড়ে গেছে। কথা বুঝে গেছে? তাহলে 12 বছরের একটা বাচ্চা, 12 বছরের একটা বাচ্চা ট্রেডিশনাল ইনভেস্টিগেশন কিছু পাওয়া যায়নি, বারবার ভমিটিং করে, ভমিটিং করলে ভালো হয়ে যায়, তাহলে তার কি প্রবলেম হতে পারে, অ্যান্সার হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সিনড্রোম। ঠিক আছে, তারপর আসেন থার্ড পার্টের পরে, এটা হচ্ছে ফোর্থ পার্ট। ফোর্থ পার্টের পরে এটা হচ্ছে ডিওডোজেনাল জাংশন। ঠিক আছে, আচ্ছা ভালো করে খেয়াল করে দেখেন তো, এই হচ্ছে ডিওডেনামের ফার্স্ট পার্ট। ডিওডেনামের ফার্স্ট পার্ট কি স্টোমাকের সাথে যুক্ত না? ফলে ফার্স্ট পার্টটা কি নিচে খসে পড়ার সম্ভাবনা আছে? নাই। কিন্তু এই ফোর্থ পার্টটা দেখেন তো, ফোর্থ পার্ট মানে কি, ফোর্থ পার্ট জেজুনামের সাথে যুক্ত থাকে, তার মানে ডিউডো জেজুনাল জাংশন ফর্মেশন হয়। তাহলে এই যে ফোর্থ পার্টটা আছে, এটা যেটা জেজুনামের সাথে যুক্ত থাকছে, জেজুনামের সাথে যুক্ত থাকলে হবেটা কি, ঠিক আছে, এই ডিউডো জেজুনাল জাংশন, ডিউডো জেজুনাল যে জাংশনটা আছে, এটা খুব দুর্বল, এটা যে কোনো মুহূর্তে খসে পড়ে যায়। তাহলে যদি খসে পড়ে যায়, তাহলে ডিউডেনাম তো নিচে ধপাস করে পড়ে যাবে, এই ফোর্থ পার্টটা নিচে ধপাস করে পড়ে যাবে না? তাহলে ডিউডেনাম কি তার জায়গার মধ্যে পজিশনে ঠিক থাকবে? পজিশন কি তার ধরে রাখতে পারবে? পারবে না। তাহলে ডিউডেনামকে তার পজিশন ধরে রাখার জন্য এই ডিউডো জেজুনাল জাংশনের মধ্যে একটা সাপোর্ট লাগবে। এই সাপোর্টটার নামই হচ্ছে লিগামেন্ট অফ ট্রেটস। এই সাপোর্টটার নাম কি, এই সাপোর্টটার নামই হচ্ছে লিগামেন্ট অফ ট্রেটস অর সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ডিউডেনাম অর সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ডিউডেনাম। যে সাপোর্টটা ডিউডো জেজুনাল জাংশনকে ধরে রাখবে, যে সাপোর্টটা ডিউডো জেজুনাল জাংশনকে ধরে রাখবে। কথা বুঝে গেছে? তার মানে আমি বলতে চাচ্ছি কি, তার মানে আমি বলতে চাচ্ছি যে এই যে ডিউডো জেজুনাল জাংশন আছে, এই জাংশনটা একটা লিগামেন্ট দিয়ে সাপোর্ট থাকবে, একটা লিগামেন্ট দিয়ে সাপোর্ট থাকবে। এই লিগামেন্টটা উপর থেকে ভালো করে ধরে রাখবে, যাতে ডিউডো জেজুনাল জাংশনটা এই ফ্লেক্সারটা নিচে খসে পড়ে না যায়। ফলে কি হবে, ডিউডেনামটা একটা সাপোর্ট পাবে। এই সাপোর্টটার নাম হচ্ছে লিগামেন্ট অফ ট্রেটস অর সাসপেন্সরি লিগামেন্ট অফ সুপ্রারেনাল গ্ল্যান্ড, সাসপেন্সরি লিগামেন্ট অফ সুপ্রারেনাল গ্ল্যান্ড। ছবি দেখেন, ছবি দেখেন, এই হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ ডিউডেনাম, সাসপেন্সরি লিগামেন্ট অফ ডিউডেনাম, সাসপেন্সরি লিগামেন্ট অফ ডিউডেনাম অর লিগামেন্ট অফ ট্রেটস। ঠিক আছে, তো লিগামেন্ট অফ দ্য ট্রেটস শুরু হয় রাইট ক্রস অফ দ্য ডায়াফ্রাম থেকে, আর শেষ হয় ডিউডো জেজুনাল জাংশনে এসে, শেষ হয় ডিউডো জেজুনাল জাংশনে এসে, শেষ হয় ডিউডো জেজুনাল জাংশনে এসে। কথা বুঝে গেছে? তাহলে এখানে আসেন, দেখেন তাহলে লিগামেন্ট অফ দ্য ট্রেটস অর সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ডিউডেনাম, সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ডিউডেনাম, এটা শুরু হয় কোথায়? এটা শুরু হবে রাইট ক্রস অফ দ্য ডায়াফ্রামে, আর শেষ হয় কোথায়? এটা শেষ হয় তিনটা জায়গায়। কয়টা জায়গায় শেষ হয়? তিনটা জায়গায় শেষ হয়। একটা পোরশন শেষ হবে ডিউডো জেজুনাল ফ্লেক্সারে, আরেকটা পার্ট শেষ হবে ফোর্থ পার্ট অফ দ্য ডিউডেনামে, আরেকটা পার্ট শেষ হবে থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামে। কথা বুঝে গেছে? তাহলে সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ডিউডেনাম অর লিগামেন্ট অফ দ্য ট্রেটস এর শুরু হচ্ছে রাইট ক্রস অফ দ্য ডায়াফ্রামে, আর এটা শেষ হচ্ছে তিনটা জায়গায়। একটা হচ্ছে ডিউডো জেজুনাল ফ্লেক্সার, একটা হচ্ছে ফোর্থ পার্ট অফ দ্য ডিউডেনাম,
আরেকটা হচ্ছে থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। কথা বুঝে গেছে? তাহলে যদি পরীক্ষা কোশ্চেন করে হুইচ ওয়ান ইজ দ্য মেইন সাপোর্ট অফ ডিওডেনাম, অ্যান্সার কি? লিগামেন্ট অফ ট্রেইটস অর সাসপেন্সরি লিগামেন্ট অফ ডিওডেনাম, সাসপেন্সরি লিগামেন্ট অফ ডিওডেনাম। কথা বুঝে গেছে? আচ্ছা চিন্তা করে দেখেন তো, রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম যদি কন্ট্রাক্ট করে, রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম যদি কন্ট্রাক্ট করে, তাহলে এই লিগামেন্ট অফ দ্য ট্রেইটস এটাও উপরের দিকে উঠে যাবে না? যদি এটা উপরের দিকে উঠে তাহলে এটা ডিউডোজেনাল ফ্লেক্সার ফোর্থ পার্ট থার্ড পার্টকে সাথে নিয়ে উঠবে, ফলে এই ফ্লেক্সারটা কি হবে? এরকম ছিল, মাথা ধরে টান দিচ্ছি, ফলে কি হবে? আস্তে আস্তে অবলিক হয়ে যাবে। যদি অবলিক হয় তাহলে সহজে খাবার পাস করতে পারবে? পারবে না। কথা বুঝে গেছে? এই না পারাটাই, এই যে খাবার সহজে পাস করতে পারছে না, এটা ভালো না খারাপ? অ্যান্সার হচ্ছে ভাইয়া ভালো। কেন ভালো? এই জন্যই ভালো, আমাদের খাবারটা যখন স্টোমাক থেকে ডিউডেনামে চলে আসে, ডিউডেনামের মধ্যে সব ইম্পর্টেন্ট যতগুলো এনজাইম আছে খাবার ডাইজেশন করার জন্য, সমস্ত এনজাইমগুলো এই ডিউডেনামে এসে সিক্রেশন হয় অ্যাম্পুলা ভ্যাটারের মাধ্যমে। কমন বাইল ডাক্ট দিয়ে আসে, মেইন প্যানক্রিক ডাক্ট থেকে আসে, সবগুলো কোথায় এসে এনজাইমগুলো সিক্রেশন হয়? সবগুলো এনজাইম সিক্রেশন হয় সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে। তো সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে থেকে সেই এনজাইমগুলো থার্ড পার্টে চলে আসে, ফোর্থ পার্টে চলে আসে। এই পুরো ডিউডেনাম জুড়ে এনজাইমগুলো থাকে। এখন খাবার যখন স্টোমাক থেকে ডিউডেনামে চলে আসবে, এই এনজাইম দিয়ে ডাইজেশন হবে। খাবার যত ডাইজেশন এখানে হবে ততই তো হজম হবে ভালো। ডাইজেশন মানে কি? হজম হয়। যত ভালো হজম হবে তত ভালো অ্যাবজর্পশন হবে, তাই না? তাহলে এই যে ডাইজেশন করার জন্য ডিউডেনামের ভিতরে অনেকক্ষণ ধরে এই খাবারটাকে থাকা দরকার। যদি খাবারটা এখানে এসে সরাসরি জেজুনাম দিয়ে বের হয়ে চলে যায়, তার নাম তো ডায়রিয়া। তার নাম কি? তার নাম হচ্ছে ডায়রিয়া। তাহলে খাবারটা এখানে থাকা দরকার। যদি থাকে তাহলে ভালো মতো ডাইজেশন হবে, আর যদি ডাইজেশন হয় তাহলে ভালো মতো অ্যাবজর্পশন হবে। যদি এখানে ডাইজেশন না হয়, খাবারটা তোমার খুব দ্রুত বেগে যদি জেজুনাম দিয়ে বের হয়ে চলে যায়, তার নাম ডায়রিয়া। তাহলে পেশেন্টের ডায়রিয়া হবে, অর্থাৎ তার ডাইজেশন ঠিক মতো হয়নি। আপনি যে খাবারটা খেয়েছেন, খাবারটা নষ্ট হয়ে ডায়রিয়া হয়ে কিছু ইলেকট্রোলাইট সাথে নিয়ে বাইরে বের হয়ে চলে গেছে। তাহলে এই খাবারটা এখানে থাকা উচিত না। এই খাবারটা এখানে থাকার জন্য যে সময়টা প্রয়োজন, এই সময়টা কে দিবে? এই সময়টা দেবে লিগামেন্ট অফ দ্য ট্রেইটস। কিভাবে দিবে? রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে, তখন এটা ডিওজোজেনাল ফ্লেক্সারকে উপরের দিকে টেনে নিবে, ফলে একটা অবলিগিটি তৈরি হবে, ফলে খাবারটা দ্রুত বেগে পাস করতে পারবে না। তাহলে লিগামেন্ট অফ দ্য ট্রেইটসের একটা ইম্পর্টেন্স কি? একটা ইম্পর্টেন্স হচ্ছে এটা ডিউডেনামের মেইন সাপোর্ট। 2 নম্বর হচ্ছে এটা খাবারটাকে এখানে মানে ডিউডোজেনাল ফ্লেক্সারটাকে অবলিগিটিটা একটু বাড়ায় দেয়, ফলে কি হয়? খাবারটা খুব দ্রুত বেগে পাস করতে পারে না, ফলে খাবারটা অনেকক্ষণ ধরে ডাইজেশন হয়। ক্লিয়ার? কথা বুঝে গেছে? দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য লিগামেন্ট অফ দ্য ট্রেইটস অর সাসপেন্সরি লিগামেন্ট অফ ডিওডেনাম। ঠিক আছে? তারপর আসেন, পাতা উল্টাতে উল্টাতে এখানে চলে আসেন, জেজুনাম এবং আইলামে চলে আসেন। একটা পার্থক্য পাবেন, এই পার্থক্য চলে আসেন। পেজ নাম্বার 40 তে চলে আসেন। পেজ নাম্বার 40 পেয়েছেন? আচ্ছা, সবার আগে এই ছকটার উপরে, এই বক্সটার উপরে ইনফিনিটি স্টার দেন। এই পার্থক্য ছকের উপরে একটা ইনফিনিটি স্টার দিবেন। ইনফিনিটি স্টার দিয়েছেন? ইনফিনিটি স্টার। ওকে, এখন আসেন জেজুনাম এবং আইলাম। ওকে, আমার সাথে অনেক ভাব নিয়ে বলেন জেজুনাম। বলেন, অনেক ভাব নিয়ে বলেন জেজুনাম। জেজুনাম এবং আইলামের পার্থক্য পড়ার সময় আপনাকে অনেক ভাব নিয়ে বলতে হবে জেজুনাম। কিরকম? দেখেন, জেজুনাম অনেক ভাবে থাকে। কিরকম ভাবে থাকে? জেজুনাম বলছে, দেখেন জেজুনাম বলতেছে আমার ওয়ালটা হচ্ছে থিকার, আমার নাম জেজুনাম, আমার ভাব বেশি, সো আমার ওয়ালটা হচ্ছে থিকার, আমি হচ্ছি মোর ভাস্কুলার, তাহলে জেজুনামের ওয়ালটা থিকার, জেজুনামের ওয়াল থিকার, জেজুনাম হচ্ছে মোর ভাস্কুলার। আইলিয়ামের কোনো ভাব নাই। আইলিয়ামটা দেখেন, আইলিয়ামের ওয়ালটা হচ্ছে থিনার, আইলিয়ামের ওয়াল হচ্ছে থিনার, লেস ভাস্কুলার, নাম হচ্ছে জেজুনাম। অনেক ভাব, জেজুনামের ভাব বেশি। দেখেন এই লুমেনটা হচ্ছে ওয়াইডার, জেজুনামের ভাব বেশি, তাহলে লুমেনটা কি? এই লুমেন হচ্ছে ওয়াইডার, অফেন এমটি। আচ্ছা, যার ভাব বেশি তার ভিতরে কিছু থাকে? থাকে না। তাহলে জেজুনামের ভাব বেশি, তার লুমেনটা ওয়াইডার হইতে পারে, কিন্তু ভিতরে কি আছে? ভিতরে কিছু নাই। আইলিয়াম দেখেন, আইলিয়ামের কোনো ভাব নাই, এই লুমেনটা হচ্ছে ন্যারোয়ার বাট অফেন লোডেড, তার মানে ভিতরে জিনিসপত্র আছে, লোডেড, ভরপুর জিনিসপত্র আছে। কথা বুঝে গেছে? জেজুনামের ভিলাই, সার্কুলার মিকোজাল ফোল্ড এগুলো প্রচুর পরিমাণে থাকে, আইলামে থাকে না। তাহলে এই প্রথম পাঁচটা, এই এক থেকে শুরু করে সার্কুলার মিকোজাল ফোল্ড পর্যন্ত, এখানে জেজুনামের আধিক্যতা বেশি, আইলামের আধিক্যতা কম। এখান থেকে একটা পরীক্ষা কোশ্চেন হয়। কথা বুঝে গেছে? এখান থেকে পরীক্ষা একটা কোশ্চেন হয়। তাহলে পেজ নাম্বার 40 দেখেন, একটা কোশ্চেন কোথেকে হবে? একটা কোশ্চেন হবে প্রথমে এটা লোকেশন কোথায়, এর ওয়ালটা কেমন, লুমেনটা কেমন, এটা ভিলাই কেমন, সার্কুলার মিকোজাল ফোল্ডস গুলো কেমন, পিলিকা সার্কুলারিস কেমন, এখান থেকে পরীক্ষাটা কোশ্চেন হয়। এরপর আসেন মেজেন্ট্রি, এরপরে চলে আসেন মেজেন্ট্রি জিনিসটা কি ভালো করে বুঝেন।
মেজেন্ট্রি হচ্ছে একটা পেরিটোনিয়ামের ফোল্ড, যে পেরিটোনিয়ামের ফোল্ড স্মল ইন্টেস্টাইনকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যুক্ত করে। তাহলে হোয়াট ইজ মেজেন্ট্রি? মেজেন্ট্রি ইজ নাথিং বাট এটা হচ্ছে একটা পেরিটোনিয়ামের ফোল্ড, এটা হচ্ছে একটা পেরিটোনিয়ামের ফোল্ড, এটা হচ্ছে ওই পেরিটোনিয়ামের ফোল্ড যে পেরিটোনিয়ামের ফোল্ড স্মল বাউলকে স্মল ইন্টেস্টাইনকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কানেক্ট করে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যুক্ত করে, তার নাম হচ্ছে মেজেন্ট্রি। ঠিক আছে, এই মেজেন্ট্রি থেকে পরীক্ষাতে কোশ্চেন হয়, শুধু মেজেন্ট্রি থেকে। এই মেজেন্ট্রিতে আসার পরপরই স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে এই মেজেন্ট্রিতে আসার পরপরই আইলিয়ামের ভাব বেড়ে যায় আর জেজুনামের ভাব কমে যায়। মেজেন্ট্রি যদি একটা পেরিটোনিয়ামের ফোল্ড হয়, তাহলে এই পেরিটোনিয়ামের ফোল্ডের মধ্যে তিনটে জিনিস মাস্ট থাকবে। এক নাম্বার এখানে ফ্যাট থাকবে, দুই নাম্বার এখানে লিম্ফেটিক্স থাকবে, আর তিন নাম্বার এখানে ভেসেল থাকবে। কথা বুঝে গেছে? তাহলে দেখেন মেজেন্ট্রি, আইলেমের মেজেন্ট্রির মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, তো যার ফ্যাট যত বেশি সেখানে কোনো উইন্ডো নাই, তাহলে মানে এটা নো উইন্ডো প্রেজেন্ট, তার মানে কি এটা হচ্ছে নট ট্রান্সপারেন্ট। উইন্ডো নাই মানে কি ইট ইজ নট ট্রান্সপারেন্ট, ফ্যাট বেশি উইন্ডো নাই তার মানে কি নট ট্রান্সপারেন্ট। তাহলে এখানে নো উইন্ডোজ অবলিক দিয়ে লেখেন নট ট্রান্সপারেন্ট। তারপর আসেন জেজুনামের মেজেন্ট্রির মধ্যে ফ্যাট কম পরিমাণে থাকে, ফলে এখানে উইন্ডো প্রেজেন্ট থাকবে, তার মানে কি প্রেজেন্ট, তার মানে কি ট্রান্সপারেন্ট, তাহলে উইন্ডোজ প্রেজেন্ট অবলিক দিয়ে লেখেন ট্রান্সপারেন্ট। এবার আসেন মেজেন্ট্রির মধ্যে যে আর্টারিয়াল আর্কেট থাকবে 3 থেকে 6টা বেশি, ভাসার একটাও থাকে প্রচুর পরিমাণে। কথা বুঝে গেছে? দিস ইজ দ্য ডিফারেন্স অফ জেজুনাম এন্ড আইলিয়াম। ওকে, আচ্ছা এখন মনে করেন এই যে আমি আপনাদেরকে পড়াতে কখন সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে, দুপুরের খাবারের কথা ভুলে গেছেন, বিকাল হয়ে গেছে, এখন আপনার মনে দিয়েছে বাসা থেকে নিচে নামছেন, ফুচকা পাইছেন, ফুচকা খেয়ে বলছেন। এখন আপনি ফুচকা খাওয়ার পরে হঠাৎ করে আপনার ঘুম চলে আসছে, আপনি ঘুমায়ও গেছেন, মাঝরাতে বা সন্ধ্যার পরে আপনি ঘুমাইছেন, হঠাৎ করে আপনার রাতের বেলা দেখছেন কে জানি আপনাকে ডাকছে, এরপরে আপনি এই যে বাথরুমে যাচ্ছেন আর আসছেন, আপনার কি চিন্তা যে এটা ফুড পয়জনিং হইতেই পারে, আপনি স্যালাইন পানি খাওয়া শুরু করছেন, খাচ্ছেন, হঠাৎ করে আপনি দেখছেন আপনার স্টেপ ব্লাডার প্যাটার্নের টেম্পারেচার বাড়ছে, অর্থাৎ আপনার জ্বর আসছে। কি প্যাটার্নে? স্টেপ ব্লাডার প্যাটার্নে। 10-12 দিন পরে আপনি দেখছেন আপনার অ্যাবডোমেনটা টেন্স হয়ে গেছে, টেন্ডারনেস হয়ে গেছে, এরপরে কি ধূপধাপ আওয়াজ হয়, তার মানে ব্রড লেগ রিজিডিটি পাওয়া গেছে, আপনি দুধ দিয়ে মেডিসিনের কাছে চলে গেছে, মেডিসিন ডক্টর দেখে বললেন আপনি তাড়াতাড়ি একটা পেটের এক্সরে করে নিয়ে আসেন। এবার আমরা একটা পেটের এক্সরে করে নিয়ে চলে আসছেন, নিয়ে এসে ডক্টর দেখে বলতেছে আপনি তাড়াতাড়ি সার্জনের কাছে চলে যান। সার্জনের কাছে এক্সরে নিয়ে গেছেন, সার্জন আপনার এক্সরে দেখে বলতেছে আলহামদুলিল্লাহ, তার মানে এটা একটা পারফোরেশন হয়ে গেছে। সার্জন বলছে এটা সার্জিক্যাল এমার্জেন্সি, আপনার পারফোরেশন হয়েছে, আপনি দুধ দিয়ে লাফিয়ে তাড়াতাড়ি ওটি টেবিলে ওঠেন। তাহলে আপনি কি করছিলেন? আপনি লেকচার শুনছিলেন। কি লেকচার শুনছিলেন? আপনি অ্যাবডোমেনের স্মল ইন্টেস্টাইন লেকচার শুনছিলেন। এখন আপনি কোথায় আছেন? আপনি এখন ওটি টেবিলে আছেন। সার্জন চলে আসলো, সার্জন এসে বলতেছে আই এম দ্য বিগ সার্জন। সো বিগ সার্জন, বিগ ইনসিশন এমন ইনসিশন দিয়েছে একদম জিওফাইড প্রসেস থেকে সিম্পেস পর্যন্ত একটানে 2 ভাগ করে ফেলছে। এরপরে অ্যাবডোমেনের ভিতরে ঢুকে খোঁজা শুরু করছে কোথায় পারফোরেশন আছে। সে খুঁজে দেখে আইলোসিকাল জাংশন থেকে প্রক্সিমালি যতই যায় ততই দেখে একটা পারফোরেশন, আরো খুঁজে দেখে ডাবল পারফোরেশন, দেখে অনেকগুলা মাল্টিপাল পারফোরেশন। এই পেশেন্টে কি হয়েছিল? আপনি যখন ফুচকা খেয়েছিলেন, এই ফুচকা খাওয়ার ফলে এই সাথে কিছু সালমোনেলা টাইফি খেয়েছেন, এই সালমোনেলা টাইফি আমাদের গাটে ঢুকে সে খুঁজে কোথায় বেশি পরিমাণে লিম্ফেটিক ফলিকুল আছে, লিম্ফেটিক নোডিউল আছে, যেখানে বেশি পরিমাণে লিম্ফেটিক নোডিউল থাকবে সে বলে আমি সেখানে গিয়ে বাসস্থান তৈরি করব। সে খুঁজে দেখে যে আইলেমের মধ্যে প্রচুর পরিমাণে লিম্ফেটিক নোডিউল আছে, ওখানে গিয়ে সে বাসস্থান তৈরি করে এবং খুশির ঠেলায় সে একটা আলসার করে, আরো খুশি হয়ে ডাবল আলসার করে, আরো যখন খুশি হয়ে যায় তখন মাল্টিপল আলসার ফরমেশন হয়। ফলে পারফোরেশন সিঙ্গেল হইতে পারে, ডাবল হইতে পারে এন্ড মাল্টিপল হইতে পারে। এন্ড দিস এই লিম্ফেটিক নোডুলের অপর নাম হচ্ছে পিয়ার্স প্যাচেস। এর অপর নাম হচ্ছে পিয়ার্স প্যাচেস। দেখেন ছবির দিকে, দি লিম্ফয়েড নোডুল অপর নাম হচ্ছে পিয়ার্স প্যাচেস। এন্ড দিস পিয়ার্স প্যাচেস ইজ দ্য ডিফারেন্সিয়েটিং পয়েন্ট অফ জেজুনাম এবং আইলিয়াম। আইলিয়ামের মধ্যে পিয়ার্স প্যাচেস পাওয়া যায়, জেজুনামে কোনো পিয়ার্স প্যাচেস পাওয়া যায় না। এই পিয়ার্স প্যাচেস অ্যান্টি মেজেন্ট্রিক বর্ডার অফ দ্য আইলিয়াম বরাবর থাকে। অ্যান্টি মেজেন্ট্রিক, যেখানে মেজেন্ট্রিক যুক্ত হবে তার অপোজিট সাইডে এই পিয়ার্স প্যাচেস পাওয়া যাবে। এটা খালি চোখে দেখা যায়, কথা বুঝে গেছে? এন্ড লাস্ট solitary lymphatic follicle, এটা fewer and more numerous. This is the differentiating point. This is the difference of jejunum and ileum. This is the difference of jejunum এবং ileum এর মধ্যে difference, infinity star. ক্লিয়ার? পরের পাতা চলে আসেন, পেজ নাম্বার 41 এ চলে আসেন, পেজ নাম্বার 41। পেজ নাম্বার 41 আসেন। আচ্ছা দেখেন, ভালো করে খেয়াল করেন,
এটা হচ্ছে একটা মিডগাটের লুপ, এটা হচ্ছে একটা মিডগাটের লুপ, মিডগাট যার অপর নাম হচ্ছে আইলিয়াম। এটা একটা মিডগাটের লুপ যার অপর নাম হচ্ছে আইলিয়াম। ইন্ট্রা ইউটেরাইন লাইফে এই মিডগাটের লুপ অথবা যেটা পরবর্তীতে আইলিয়াম হয়, এখান থেকে একটা ডাক্ট অ্যারাইজ করে, নাম হচ্ছে ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট। এই ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট, ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট, এই ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের আম্বিলিকাস দিয়ে বাইরে ওপেন করে, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের আম্বিলিকাস দিয়ে বাইরে ওপেন করে। তাহলে মিডগাটের একটা লুপ যার অপর নাম আইলিয়াম, ইন্ট্রা ইউটেরাইন লাইফে এই মিডগাটের লুপ অথবা আইলিয়াম থেকে একটা ডাক্ট চলে আসে, তার নাম ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট। এই ডাক্টটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের আম্বিলিকাস দিয়ে বাইরে ওপেন করে। কথা বুঝে গেছে? 6 উইকস অফ ইন্ট্রা ইউটেরাইন লাইফে এই ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্টটা ডিসঅ্যাপিয়ার করে। যদি ডিসঅ্যাপিয়ার করে তাহলে ভালো, বাট যদি পারসিস্ট থাকে, কতটুকু পারসিস্ট করবে তার উপর কিছু প্যাথোলজি ডিপেন্ড করে। কথা বুঝে গেছে? তাহলে ইন্ট্রা ইউটেরাইন লাইফে মিডগাটের লুপ যার অপর নাম আইলিয়াম, এখান থেকে একটা ডাক্ট চলে আসে, নাম হচ্ছে ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট, যেটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের আম্বিলিকাস দিয়ে বাইরে ওপেন করবে। 6 উইকস অফ ইন্ট্রা ইউটেরাইন লাইফে এই ডাক্টটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার কথা। যদি ডিসঅ্যাপিয়ার করে তাহলে ভালো, আর যদি ডিসঅ্যাপিয়ার না করে তাহলে কতটুকু পারসিস্ট করবে তার উপর কিছু প্যাথোলজি ডিপেন্ড করে। যেমন যদি এই ডাক্টটা পুরোটাই পারসিস্ট করে তার নাম ফিকাল ফিস্টুলা। যদি এই ডাক্তার শুধুমাত্র ডিস্টাল পোরশন পারসিস্ট করে তার নাম হচ্ছে রাস্পবেরি রেড টিউমার। কথা বুঝে গেছে? শুধুমাত্র যদি ডিস্টাল পোরশনটা পারসিস্ট করে তাহলে একটা টিউমার হবে, তার নাম রাস্পবেরি রেড টিউমার, রাস্পবেরি রেড টিউমার। আর যদি ইন্টারমিডিয়েট পোরশনটুকু পারসিস্ট করে তাহলে একটা সিস্ট হবে, নাম হচ্ছে ভাইটালাইন সিস্ট, নাম হচ্ছে ভাইটালাইন সিস্ট। আর যদি শুধুমাত্র প্রক্সিমাল অংশটুকু পারসিস্ট করে তাহলে একটা ডাইভার্টিকুলাম পাওয়া যাবে, নাম হচ্ছে ম্যাকেলস ডাইভার্টিকুলাম, তাহলে ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্টের পুরো ডাক্তার যদি পারসিস্ট করে তাহলে একটা ফিকাল ফিস্টুলা পাওয়া যাবে, এই যে ফিকাল ফিস্টুলা পাওয়া যাবে। আর যদি ডিস্টাল পোরশনটুকু পারসিস্ট করে তাহলে একটা টিউমার পাওয়া যাবে, নাম রেসপিরেটরি টিউমার। যদি ইন্টারমিডিয়েট পোরশনটুকু পারসিস্ট করে তাহলে একটা সিস্ট পাওয়া যাবে, যার নাম ভাইটালাইন সিস্ট। আর যদি প্রক্সিমাল পোরশনটুকু পারসিস্ট করে তাহলে একটা ডাইভার্টিকুলাম পাওয়া যাবে, তার নাম হচ্ছে মেকেলস ডাইভার্টিকুলাম। তাহলে হোয়াট ইজ মেকেলস ডাইভার্টিকুলাম? তাহলে মেকেলস ডাইভার্টিকুলাম হচ্ছে ইট ইজ দ্য পারসিস্টেন্ট প্রক্সিমাল পোরশন অফ দ্য ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট। ইট ইজ দ্য পারসিস্টেন্ট প্রক্সিমাল, নাকি ডিস্টাল, নাকি ইন্টারমিডিয়েট, নাকি পুরোটাই? অ্যান্সার কি? প্রক্সিমাল। ইট ইজ দ্য পারসিস্টেন্ট প্রক্সিমাল পোরশন অফ দ্য ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট। এর অপর নাম হচ্ছে মেকেলস ডাইভার্টিকুলাম। মেকেলস ডাইভার্টিকুলাম মনে রাখার জন্য রুলস অফ টু, মেকেলস ডাইভার্টিকুলাম হচ্ছে রুলস অফ টু। কিরকম? 2% ক্ষেত্রে এটা পাওয়া যায়। এটা 2 ইঞ্চেস লং, 2 ইঞ্চেস মানে কত সেন্টিমিটার? অবলিক দিয়ে লেখেন 5 সেন্টিমিটার। এটা 2 ইঞ্চেস লং, 2 ইঞ্চেস মানে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার এটা লং। এটা 2 ফিট প্রক্সিমাল ফ্রম দ্য আইলোসিক্যাল ভালভ, 2 ফিট প্রক্সিমাল ফ্রম দ্য আইলোসিক্যাল ভালভ। এটা আইলোসিক্যাল ভালভ থেকে 2 ফিট প্রক্সিমালি থাকে। 2 ফিট মানে কত সেন্টিমিটার? অবলিক দিয়ে লেখেন 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। 2 ফিট প্রক্সিমাল অর 60 সেন্টিমিটার প্রক্সিমাল ফ্রম দ্য আইলোসিক্যাল ভালভ। এটা আইলিয়ামের কোন বর্ডার বরাবর থাকে? অ্যান্টি মেজেন্ট্রিক বর্ডার। হাইলাইট করেন, খুব ভালো করে হাইলাইট করেন, আন্ডারলাইন করেন। অ্যান্টি মেজেন্ট্রিক বর্ডার অফ দ্য আইলিয়াম বরাবর থাকে, অ্যান্টি মেজেন্ট্রিক বর্ডার অফ আইলিয়াম বরাবর থাকে, অ্যান্টি মেজেন্ট্রিক বর্ডার অফ আইলিয়াম বরাবর থাকে। ক্লিয়ার? 50% ক্ষেত্রে এটা সিম্পটোমেটিক যাদের বয়স 2 বছরের নিচে। 50% ক্ষেত্রে এটা সিম্পটোমেটিক যাদের বয়স 2 বছরের নিচে। তাহলে বলেন দেখি, এটা কি মেইনলি সিম্পটোমেটিক নাকি মেইনলি অ্যাসিম্পটোমেটিক নাকি বোথ? যদি 50% সিম্পটোমেটিক, তাহলে 50% কি হবে? অ্যাসিম্পটোমেটিক। একজন লাভ দিয়ে বলতেছে ভাইয়া এটা 50% সিম্পটোমেটিক, তাহলে অবশ্যই এটা 50% অ্যাসিম্পটোমেটিক, তাহলে মানে এটা বোথ। আমি বললাম যে ভাইয়া বাংলাদেশের মানুষ কত? বলে ভাইয়া 16 কোটি। আমি বললাম অর্ধেক কত? বলতেছে ভাইয়া 8 কোটি। আমি বললাম 8 কোটি মানুষের সবার বয়স কি 2 বছরের নিচে? এখানে কি বলেছে? এখানে বলেছে 50% ক্ষেত্রে এটা পজিটিভ, এটা 50% ক্ষেত্রে এটা পজিটিভ যাদের বয়স 2 বছরের নিচে। তার মানে কি বাংলাদেশের 8 কোটি মানুষের সবার বয়স কি 2 বছরের নিচে? তাহলে বলেন দেখি, এটা 50% ক্ষেত্রে সিম্পটোমেটিক, 50% ক্ষেত্রে সিম্পটোমেটিক যাদের বয়স 2 বছরের নিচে। তার মানে কি এটা কি মেইনলি সিম্পটোমেটিক অর অ্যাসিম্পটোমেটিক? অ্যানসার হচ্ছে মেইনলি অ্যাসিম্পটোমেটিক। তাহলে ব্র্যাকেটে লিখেন মেইনলি অ্যাসিম্পটোমেটিক, মেইনলি অ্যাসিম্পটোমেটিক। ক্লিয়ার? এখানে 2 ধরনের একটোপিক্সেল পাওয়া যায়। কয় ধরনের একটোপিক্সেল? 2 ধরনের একটোপিক্সেল পাওয়া যায়। একটা হচ্ছে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, আর একটা হচ্ছে প্যানক্রিয়াটিক আইলেট সেল। এখন শুনেন, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকে কি সিক্রেশন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখান থেকে হাইড্রোক্লোরিক সিক্রেশন হবে। এখানে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়
তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের কারণে এই মেকেলস ডায়াবেটিকুলামে আলসার হবে, নাম হচ্ছে পেপটিক আলসার। পরবর্তীতে আলসারটা পারফোরেশন হবে, পারফোরেশন হলে কি হবে, হেমোরেজ হবে, হবে কিনা বলেন। আবার যেহেতু এটা একটা ডাইভার্টিকুলাম তাহলে ডাইভার্টিকুলাইটিস হবে। আবার এটা যেহেতু একটা ডাইভার্টিকুলাম, এই ডাইভার্টিকুলামটা কোনো একটা গাটের মাঝখানে ঢুকে যেতে পারে, তার নাম কি ইন্টুসাসেপশন। তাহলে পেশেন্টে কি হবে, ইন্টেস্টিনাল অবস্থা। তাহলে মেকেলস ডায়াবেটিকুলামের সাইড ইফেক্ট কি কি হইতে পারে, 1 নাম্বার পেপটিক আলসার হইতে পারে, 2 নাম্বার পারফোরেশন হইতে পারে, 3 নাম্বার হেমোরেজ হইতে পারে, 4 নাম্বার ডায়াবেটিকুলাইটিস হইতে পারে, 5 নাম্বার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়, মোস্ট কমনলি কি হয়, ইন্টুসাসেপশন হয় কিনা বলেন। এই হচ্ছে 5 নাম্বার। কখনো কখনো মেকেলস ডায়াবেটিকুলাম ইঙ্গুইনাল হার্নিয়ার কন্টেন্ট হিসেবে পাওয়া যায়, তার নাম লিটার্স হার্নিয়া, তার নাম লিটার্স হার্নিয়া, তার নাম লিটার্স হার্নিয়া, লিটার্স হার্নিয়া, লিটার্স হার্নিয়া, লিটার্স হার্নিয়া, LITTER লিটার্স হার্নিয়া, লিটার্স হার্নিয়া। তার মানে 6 নাম্বার সাইড ইফেক্ট কি, এটা হার্নিয়ার কন্টেন্ট হিসেবে পাওয়া যায়, তার নাম কি, লিটার্স হার্নিয়া, লিটার্স হার্নিয়া, লিটার্স হার্নিয়া, লিখে ফেলেন লিটার্স হার্নিয়া। তাহলে মেকেলস ডায়াবেটিকুলাম হার্নিয়ার কন্টেন্ট হিসেবে পাওয়া যায়, তার নাম কি, লিটার্স হার্নিয়া, তার নাম হচ্ছে লিটার্স হার্নিয়া। ক্লিয়ার, কথা বুঝছেন। এটা একটা ট্রু ডায়াবেটিকুলাম, এটা হচ্ছে একটা ট্রু ডায়াবেটিকুলাম। ট্রু ডায়াবেটিকুলাম মানে কি, যতগুলো ট্রু ডায়াবেটিকুলাম আছে, ট্রু ডায়াবেটিকুলাম শব্দের অর্থটা হচ্ছে যে গাটের যতগুলো লেয়ার সবগুলো লেয়ারই এখানে পাওয়া যায়, আর ফলস মানে পাওয়া যায় না, এটা ট্রু ডায়াবেটিকুলাম। আর এটা যেহেতু আইলিয়াম থেকে, মিডগার্ডের লুপটার অপর নাম কি, আইলিয়াম, তাহলে এটা কোথা থেকে রেস করছে, আইলিয়াম থেকে। তাহলে আইলিয়ামের ক্যালিবার যা আর মেকেলস ডায়াবেটিকুলামের ক্যালিবার সেম, কথা বুঝে গেছে। এখন আপনি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ডিউটি করছেন, হঠাৎ একটা ইয়াং পেশেন্ট আপনার কাছে চলে আসছে, পেশেন্ট এসে বলতেছে স্যার আমার এখানে ব্যথা করতেছে, আপনি ভালো করে এক্সামিনেশন করে বলতেছেন যে এটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, জোরে বলছেন অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, আর মনে মনে বলতেছেন যে অ্যাপেন্ডিসেক্টমি আমি আজকে রাতে নিজে একা একা করবো, কথা বুঝে গেছে। পেশেন্ট আসছে কি নিয়ে, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসছে, আপনি মনে মনে কি বলতেছেন, অ্যাপেন্ডিসেক্টমি আমি রাতে একা করবো, কেন, কারণ অনেকদিন অ্যাপেন্ডিসেক্টমি করা হয় না। আপনি পেশেন্টকে বলছেন কাউকে কিছু বলার দরকার নেই, আমি যা ট্রিটমেন্ট দিয়েছি এই ট্রিটমেন্টটা আপনি পালন করবেন, আর আমি আপনাকে ডাকবো চলে আসবেন। জুনিয়র কলিগকে বলছেন ভাই রেডি থাকেন, আজকে একটা অ্যাপেন্ডিসেক্টমি হবে। অ্যানেস্থেসিস্টকে বলছেন ভাই মাঝরাতে দেখা হবে। পেশেন্টকে নিয়ে গেছেন ওটি টেবিলে, এখন আপনি খুশি ঠেলা অনেকদিন পরে অ্যাপেন্ডিসেক্টমি করছেন, আপনি কি ইনজেকশন দিবেন আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি গ্রিড দিবেন না লেন্স দিবেন, এই খুশির ঠেলায় মনে করেন আপনি একটা ইনজেকশন দিচ্ছেন, ইনজেকশন দেওয়ার পরে আপনি 2 ফিঙ্গার দিয়ে অ্যাপেন্ডিক্স বাইরে বের করে নিয়ে চলে আসছেন, অ্যাপেন্ডিক্স বাইরে বের হয়ে এসে বলতেছে যে আই এম কোয়াইট ওকে। অ্যাপেন্ডিক্স বাইরে বের এসে বলছে যে আমি ভালো আছি, আমাকে অপারেশন করার প্রয়োজন নাই। এখন আপনি কি করিবেন, আপনি ওসি করিবেন, ওসি করিবেন, ওসি মানে কি, আপনি ওপেন করছেন কারণ অ্যাবডোমেন ক্লোজ করে চলে আসেন, নাকি আপনি অ্যাপেন্ডিক্স কর্তন করিয়া চলে আসবেন, নাকি আপনি খুঁজিয়ে দেখিবেন আরো কোথাও কোনো প্যাথোলজি আছে কিনা, নাকি আপনি আপনার সিনিয়রকে কল করিবেন, আপনি কি করিবেন। আপনি চিন্তা করছেন যে আমি সিনিয়রকে ফোন করি, আপনি সিনিয়রকে ফোন করছেন, ফোন করে বলছেন যে ভাইয়া এই রাতের বেলা পেশেন্ট আসছে, আপনি তো অনেক পরিশ্রম করছেন সারাদিন, এরকম আসছে অ্যাপেন্ডিসাইটিস মনে হয়েছে, আমি পেশেন্টের অ্যাবডোমেন ওপেন করছি, অ্যাবডোমেন ওপেন করে অ্যাপেন্ডিক্স বের হয়ে বলতেছে আই এম কোয়াইট ওকে। আমি এখন কি করবো, ভাই বলতেছে যে এটা মেল অর ফিমেল পেশেন্ট। প্রথম কোশ্চেন এই পেশ থেকে, এটা কি পুরুষ পেশেন্ট আর মহিলা পেশেন্ট, কেন এই কোশ্চেনটা করছে, যদি এইটা ফিমেল পেশেন্ট হতো তাহলে তাহলে কি হইতে পারতো, এটা রাপচার একটোপিক পেনিস হইতে পারতো, অথবা টুইস্টেড ওভারিয়ান সিস্ট হইতে পারতো। আপনি বললেন যে ভাইয়া এটা মেল পেশেন্ট, এটা মেল পেশেন্ট। আমি বলছি তাহলে একটু খুঁজে দেখো না, বসে থেকে বলতে তাহলে একটু খুঁজে দেখো না, কোনো প্রবলেম থাকতে পারে। আপনি তখন বলেন তাই তো 50% ক্ষেত্রে সিমটোমেটিক, যাদের বয়স 2 বছরের নিচে, মেইনলি হচ্ছে অ্যাসিমটোমেটিক। আপনি তখন আইলিওসিক্যাল জাংশন থেকে 2 ফিট প্রক্সিমালি আপনি ভালো করে খুঁজে এসে দেখতেছেন যে আইলিয়ামের অ্যান্টিমেসেন্টিক বর্ডার অপোজিট সাইডে একটা ডাইফেটিকুলাম, এই ডাইফেটিকুলাম বলতেছে আই এম নট কোয়াইট ওকে। তার মানে সামারাইজ কি, সামারাইজ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ফিচার হিসেবে মেকেলস ডায়াবেটিকুলাম প্রেজেন্ট করে, ইট মিমিক্স উইথ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। নিচে কোশ্চেনের নিচে, কোশ্চেনের ওখানে দেখেন পেজ নাম্বার 41 এর নিচের দিকে একটা কোশ্চেন আছে, কোশ্চেনে দেখেন মিমিক্স উইথ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, মিমিক্স উইথ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। পুরো স্মল ইন্টেস্টাইন জুড়ে যতগুলো কনজিনিটাল অ্যানোমালি হয় তার মধ্যে একটা মোস্ট কমন কনজিনিটাল অ্যানোমালি হচ্ছে মেকেলস ডায়াবেটিকুলাম। পুরো স্মল ইন্টেস্টাইনে যত কনজিনিটাল অ্যানোমালি হয় তার মধ্যে একটা মোস্ট কমন কনজিনিটাল অ্যানোমালি হচ্ছে মেকেলস ডায়াবেটিকুলাম। কথা বুঝে গেছে, দিস ইজ অল অ্যাবাউট মেকেলস ডায়াবেটিকুলাম। ক্লিয়ার, কথা বুঝে গেছে। ওকে, আমরা স্মল ইন্টেস্টাইন শেষ করলাম, জেজুনাম এবং আইলিয়াম পড়লাম, মেকেলস ডায়াবেটিকুলাম আমাদের পড়া হয়ে গেল। মেকেলস ডায়াবেটিকুলাম একটা ইনফিনিটি স্টার টপিকস, জেজুনাম আইলিয়ামের পার্থক্য একটা ইনফিনিটি স্টার টপিকস। এখন আমরা চলে আসছি লার্জ ইন্টেস্টাইনে, খেয়াল করেন লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে। আসেন দেখি লার্জ ইন্টেস্টাইন, দিস ইজ দ্য লার্জ ইন্টেস্টাইন।
এই পুরো পোর্শনটুকু সিকাম, অ্যাপেন্ডিক্স, সিকাম, তারপরে হচ্ছে অ্যাসেন্ডিং ক্লোন, ট্রান্সভার্স ক্লোন, ডিসেন্ডিং ক্লোন, এরপর হচ্ছে সিগময়েড ক্লোন, ঠিক আছে, রেকটাম, এগুলো সবগুলোই হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্ট, সবগুলো হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্ট। ক্লিয়ার? আসেন আমরা ছবি দেখব, ছবি দেখে দেখে পড়বো। প্রথমে আসেন, এটা যে লার্জ ইন্টেস্টাইন আপনি চিনবেন কিভাবে? একটা লার্জ ইন্টেস্টাইন চেনা যায় কিভাবে? ক্যারেক্টারিস্টিক্স কি? চারটা ক্যারেক্টার থাকে। কয়টা ক্যারেক্টার? চারটা ক্যারেক্টার দেখে বোঝা যায় যে এটা একটা লার্জ ইন্টেস্টাইন। এই ক্যারেক্টারগুলো কারা কারা? এক নাম্বার হচ্ছে টিনিয়া কলাই থাকবে, এক নাম্বার ক্যারেক্টার টিনিয়া কলাই। দুই নাম্বার ক্যারেক্টার হচ্ছে সেমি লুনার ফোল্ড থাকবে, সেমি লুনার ফোল্ড। তিন নাম্বার ক্যারেক্টার হচ্ছে একটা সেকুলেশন আর হস্টেশন থাকবে। তিন নাম্বার কি? একটা সেকুলেশন আর হস্টেশন। চার নাম্বার হচ্ছে এই যে সেমিলুনার ফোল্ডগুলো দেখতে পাচ্ছেন, দুইটা সেমিলুনার ফোল্ডের মাঝখানে কিছু ফ্যাটের দলা থাকে, তার নাম হচ্ছে অ্যাপেন্ডেজেস ইপিপ্লয়িকি, তাদের নাম হচ্ছে অ্যাপেন্ডেজেস ইপিপ্লয়িকি। তাহলে তাহলে আমরা বলতে পারি লার্জ গাট অর লার্জ বাউলের ক্যারেক্টার কয়টা? চারটা। এক নাম্বার ক্যারেক্টার হচ্ছে এখানে টিনিয়া কলাই থাকবে। দুই নাম্বার ক্যারেক্টার এখানে সেমিলুনার ফোল্ড থাকে। তিন নাম্বার ক্যারেক্টার এখানে একটা হস্টেশন সেকুলেশন থাকে। চার নাম্বার ক্যারেক্টার হচ্ছে সেমিলুনার ফোল্ডের ঠিক মাঝখানে কিছু ফ্যাটের দলা থাকে, তার নাম হচ্ছে অ্যাপেন্ডেজেস ইপিপ্লয়িকি, অ্যাপেন্ডেজেস ইপিপ্লয়িকি। কথা বুঝতে গেছে? দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লার্জ গাট। কথা বুঝছেন? এখন একটা পেশেন্টের যদি লার্জ বাউল অবস্ট্রাকশন হয়, তাহলে আপনি এক্সরেতে কোন ফিচারটা দেখে বুঝবেন এটা লার্জ বাউল অবস্ট্রাকশন? অ্যান্সার হচ্ছে স্মল, অ্যান্সার হচ্ছে সেকুলেশন অর হস্টেশন, অ্যান্সার হচ্ছে সেকুলেশন অর হস্টেশন। তাহলে একটা পেশেন্টের যদি লার্জ বাউল অবস্ট্রাকশন আপনি কিভাবে বুঝবেন? একটা সিঙ্গেল বেসড কোশ্চেন দিল যেখানে সবগুলোই ট্রু, তাহলে একটা দেখে বললে মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিংস প্রেজেন্ট ইন লার্জ বাউল অবস্ট্রাকশন, অ্যান্সার কি? সেকুলেশন আর হস্টেশন, সেকুলেশন আর হস্টেশন। ক্লিয়ার? তারপর আসেন ছবি দেখেন, ভালো করে ছবি দেখেন। আপনাদেরকে যদি বলা হয় ছবি কেন দেখবেন, আপনাদেরকে যদি বলা হয় কেন ছবি দেখবেন, কারণ ছবি কথা বলে। ছবি কিসে কথা বলে? ছবি অনেকগুলো কথা বলে, ছবি অনেকগুলো কথা বলে। কি কথা বলে দেখেন, ভালো করে দেখেন। আগে ছবি দেখেন, এই ছবিতে দেখেন, ভালো করে ছবি দেখেন, ছবিতে কি কি স্ট্রাকচার আছে দেখেন। এটা হচ্ছে আইলিয়াম, এটা হচ্ছে সিকাম, এটা হচ্ছে অ্যাসেন্ডিং ক্লোন, আর এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকোডিস। এটার নাম কি? অ্যাসকারিস লাম্ব্রিকোডিস। তার মানে আসল মেডিকেল নামটা কি? এর নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। এর নাম কি? এর নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্সের প্রথম কোশ্চেন, দেখতে কেমন? ওয়ার্ম লেগ স্ট্রাকচার। দেখতে কেমন? ওয়ার্ম লেগ স্ট্রাকচার। কথা বুঝে গেছে? আবার দেখেন এই ছবি বলছে যে অ্যাপেন্ডিক্স এই সিকামের পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল থেকে অ্যারেঞ্জ করেছে। এই ছবি বলছে অ্যাপেন্ডিক্স সিকামের পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল থেকে অ্যারেঞ্জ করেছে। আবার এই ছবি বলছে আইলিওসিকাল জাংশন থেকে 2 সেন্টিমিটার নিচে অ্যাপেন্ডিক্স আছে। আইলিওসিকাল জাংশন থেকে 2 সেন্টিমিটার নিচে অ্যাপেন্ডিক্স আছে। কথা বুঝে গেছে? আবার এই ছবি কি বলছে? আবার এই ছবি বলতেছে এটা অ্যাপেন্ডিক্সের বেস, বলতেছে অ্যাপেন্ডিক্সের বেস সব সময় সিকামের পোস্টেরিয়র মিডিয়াল ওয়ালে থাকে। অ্যাপেন্ডিক্সের বেস বলছে যেখানে সে সমস্ত টিনিয়া কলাই যুক্ত হবে শেষ হবে, সেখানেই আমি বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স থাকবো। বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সের সারফেস মার্কিং কি? ম্যাকবার্নিস পয়েন্ট। সারফেস মার্কিং কি? ম্যাকবার্নিস পয়েন্ট। তাহলে ম্যাকবার্নিস পয়েন্টটা কোথায়? ম্যাকবার্নিস পয়েন্ট হচ্ছে ল্যাটারাল 1/3 আর মিডিয়াল 2/3 জাংশন। কোথায় হবে? আম্বলিকাস থেকে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক স্পাইন বরাবর যদি একটা লাইন কল্পনা করি, তার ল্যাটারাল 1/3 আর মিডিয়াল 2/3 যে জাংশন, এই জাংশনের মধ্যেই থাকবে হচ্ছে অ্যাপেন্ডিক্সের বেস। কথা বুঝে গেছে? অ্যাপেন্ডিক্সের বেস আজীবন এই সিকামের পোস্টেরিয়র মিডিয়াল ওয়ালেই থাকে। তাহলে কি আমরা বলতে পারি বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সের পজিশন কনস্ট্যান্ট, ফিক্সড? বলতে পারি কিনা? তাহলে অ্যাপেন্ডিক্সের বেস হচ্ছে ফিক্সড, এর পজিশন হচ্ছে ফিক্সড, এর পজিশন হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে টিপ। এই টিপটার পজিশন কনস্ট্যান্ট না, ভেরিয়েবল। ভেরিয়েবল থাকার কারণে এই টিপটা কখনো সিকামের পিছনে থাকে, কখনো সিকামের সামনে থাকে, কখনো আইলিয়ামের পিছনে, কখনো আইলিয়ামের সামনে থাকে। এই টিপের উপর বেস করে অ্যাপেন্ডিক্সের ভ্যারাইটি জানা যায়। এটা কোন ভ্যারাইটি হবে? তার মধ্যে মোস্ট কমন ভ্যারাইটি হচ্ছে রেট্রোসিকাল। কথা বুঝে গেছে? তাহলে অ্যাপেন্ডিক্সের টিপের উপর অ্যাপেন্ডিক্সের ভ্যারাইটি ডিপেন্ড করে। এই ভ্যারাইটি অনেকগুলো হইতে পারে, তার মধ্যে মোস্ট কমন ভ্যারাইটি হচ্ছে রেট্রোসিকাল। তাহলে দুইটা ইনফরমেশন পাচ্ছি টিপ থেকে। এক নম্বর ইনফরমেশন, টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্সের পজিশন হচ্ছে ভেরিয়েবল, আর টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্সের উপর এর ভ্যারাইটি ডিপেন্ড করে, তার মধ্যে মোস্ট কমন ভ্যারাইটি হচ্ছে রেট্রোসিকাল। আবার দেখেন এই যে দেখেন হলুদ দেখতে পাচ্ছেন, এই হলুদ যেটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্স। এর নাম কি? মেজো অ্যাপেন্ডিক্স। এর নাম হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্স। এখন মেজো অ্যাপেন্ডিক্স জিনিসটা কি? মেজো অ্যাপেন্ডিক্স হচ্ছে এক ধরনের মেজেন্ট্রি, যে মেজেন্ট্রি লার্জ বাউলের সাথে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কানেকশন মেইনটেইন করে। তাহলে হোয়াট ইজ মেজো অ্যাপেন্ডিক্স, হোয়াট ইজ ট্রান্সভার্স মেসোকোলন, হোয়াট ইজ সিগময়েড মেসোকোলন,
এই যে লার্জ বাউলের যতগুলো কথা বললাম, লার্জ বাউলের যতগুলো পেরিটোনিয়াম ফোল্ডের কথা বলছি, এরা সবগুলো হচ্ছে এক একটা মেজেন্ট্রি। এরা কি ধরনের মেজেন্ট্রি? এরা হচ্ছে লার্জ বাউলের মেজেন্ট্রি, যে লার্জ বাউলের মেজেন্ট্রি গুলো লার্জ বাউলকে পোস্টেরিয়র অ্যাবডোমিনালের সাথে কানেক্ট করে। কথা বুঝে গেছে? আবার বলি, হোয়াট ইজ মেসো অ্যাপেন্ডিক্স? মেসো অ্যাপেন্ডিক্স হচ্ছে সেই সমস্ত মেজেন্ট্রি যারা লার্জ বাউল অ্যাপেন্ডিক্সকে পোস্টেরিয়র অ্যাবডোমিনালের সাথে কানেক্ট করবে, যুক্ত করবে, তার নাম হচ্ছে মেসো অ্যাপেন্ডিক্স। যদি বলো হোয়াট ইজ সিগময়েড মেসোকোলন, সিগময়েড মেসোকোলন হচ্ছে ওই সমস্ত মেজেন্ট্রি যারা সিগময়েড কোলনকে পোস্টেরিয়র অ্যাবডোমিনালের সাথে কানেক্ট করে। যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ট্রান্সভার্স মেসোকোলন, ট্রান্সভার্স মেসোকোলন হচ্ছে ওই সমস্ত মেজেন্ট্রি যারা ট্রান্সভার্স কোলন লার্জ বাউলকে পোস্টেরিয়র অ্যাবডোমিনালের সাথে কানেক্ট করে, যুক্ত করে। কথা বুঝে গেছে? তাহলে এটার নাম হচ্ছে মেসো অ্যাপেন্ডিক্স। এটার নাম কি? মেসো অ্যাপেন্ডিক্স। এটার নাম হচ্ছে মেসো অ্যাপেন্ডিক্স। মেসো অ্যাপেন্ডিক্সের মধ্যে কি থাকবে? ফ্যাট থাকবে, লিম্ফেটিস থাকবে, আর কি থাকে? ভেসেল থাকে। এই ভেসেলটার নাম কি? অ্যাপেন্ডিকুলার ভেসেল। দেখি, অ্যাপেন্ডিকুলার আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ, মনে আছে? অ্যাপেন্ডিকুলার আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ আইলোগোলিক আর্টারি। আইলোগোলিক আর্টারি। আর এটা কি ধরনের আর্টারি? একটা ফাংশনাল ইন্ড আর্টারি, একটা ফাংশনাল ইন্ড আর্টারি। কথা বুঝে গেছে? ইজ এ ফাংশনাল ইন্ড আর্টারি। তারপরে দেখেন, ছবি দেখেন ভালো করে। দেখেন, এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার ওরিফিস। এই অ্যাপেন্ডিকুলার ওরিফিসটা যদি সবসময় ওপেন থাকে তাহলে কি হবে? খাবারটা সরাসরি এই অ্যাপেন্ডিকুলার ওরিফিস দিয়ে ঢুকে অ্যাপেন্ডিক্সকে ইনফ্লাম করে ফেলবে, ফলে অ্যাপেন্ডিসাইটিস হবে, ফলে পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস হবে। কথা বুঝে গেছে? তাহলে আমাকে বলেন দেখি, এই ওরিফিসটা কি সবসময় খোলা থাকা দরকার? মনে করেন অ্যাপেন্ডিকুলার ওরিফিস সবসময় খোলা আছে, আপনি 6 ঘন্টা আগে খাবার খেয়েছেন, 6 ঘন্টা পরে 8টার সময় খাইছেন, দুপুর 2টার সময় আপনি লাফ দিয়ে বলতেছেন এক্সকিউজ মি স্যার, আই হ্যাভ অ্যাপেন্ডিসাইটিস। কেউ কি এরকম বলে? বলে না। কেন বলে না? এই ওরিফিসটা কি সবসময় তাহলে ওপেন থাকে? থাকে না। এই ওরিফিসটা সবসময় গার্ডের একটা ভালভ দিয়ে গার্ডেড থাকে, তার নাম হচ্ছে ভালভ অফ গার্লাক। ভালভ অফ গার্লাক। কথা বুঝে গেছে? তাহলে অ্যাপেন্ডিকুলার ওরিফিস সবসময় ওপেন থাকবে না, এটা কভার থাকবে একটা ভালভ দিয়ে, তার নাম হচ্ছে ভালভ অফ গার্লাক। ভালভ অফ গার্লাক। কথা বুঝে গেছে? এখন আসেন সিঙ্গেল বেস্ট কোশ্চেন, পরীক্ষাতে কোশ্চেন আসলো অ্যাপেন্ডিসাইটিসের পেইনের কজ। একটা যে অ্যাপেন্ডিসাইটিসের পেইন হচ্ছে, সেই অ্যাপেন্ডিসাইটিসের পেইনটার কজ কি? কজ অফ দ্য অ্যাপেন্ডিসাইটিসের পেইন, এর কজটা কি? সিঙ্গেল বেস্ট কোশ্চেন। অ্যান্সার হচ্ছে যে কোনো অর্গান, অ্যাবডোমেনের ভিতরে যে কোনো অর্গান যতক্ষণ পর্যন্ত না প্যারাইটাল পেরিটোনিয়ামকে ইনফ্লাম করবে ততক্ষণ পর্যন্ত কোনো পেইন পাওয়া যাবে না। তাহলে অ্যাপেন্ডিসাইটিসের পেইনের মেইন কজটা কি? এটা ইনফ্লামেশন করেছে প্যারাইটাল পেরিটোনিয়াম। ওকে, এবার আসেন অ্যাপেন্ডিক্সে একটা ফাংশনাল ইন আর্টারি দিয়ে সাপ্লাই পায়। যদি এটা ফাংশনাল ইন আর্টারি দিয়ে সাপ্লাই পায়, তাহলে যদি ফাংশনাল ইন আর্টারি, দ্যাট মিন্স অ্যাপেন্ডিকুলার আর্টারিতে যদি কোনো থ্রম্বাস ডেভেলপ করে, এটা যদি ব্লক হয়ে যায়, তাহলে অ্যাপেন্ডিক্স গ্যাংগ্রিন হবে না। অ্যাপেন্ডিক্স যদি গ্যাংগ্রিন হয় তাহলে এটা বাস্ট হবে না। তাহলে এটা যদি বাস্ট হয় তাহলে অ্যাপেন্ডিক্সের কোন পার্টটা বাস্ট হবে? বেস, টিপ, নাকি হচ্ছে আপনার বডি? অ্যান্সার হচ্ছে টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স। তাহলে বাস্ট অফ দ্য অ্যাপেন্ডিক্স যদি হয় তাহলে কোন পার্টটা আগে বাস্ট হবে? অ্যান্সার হচ্ছে টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স। কেন? এক নাম্বার হলো যে টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাই অনেক দূরবর্তী, অ্যাপেন্ডিকুলার আর্টারি থেকে অনেক দূরে থাকে। আর 2 নাম্বার কি? অ্যাপেন্ডিক্সের যে মেসো অ্যাপেন্ডিক্স, এই মেসো অ্যাপেন্ডিক্সটা, এই মেজেন্ট্রিটা টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্সের ডেফিসিয়েন্ট হয়ে যায়। টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্সে থাকে না, অল্প পরিমাণে থাকে না বললেই চল। ফলে পেরিটোনিয়ামে কাভারিং নাই, ফলে সাপোর্টও নাই, ফলে এটা খুব স্মুথলি পারফোরেশন হয়ে যায়। কথা বুঝে গেছে? দিস ইজ অ্যাপেন্ডিক্স। তারপর আসেন ছবি দেখেন। এরপরে আমরা পড়বো হচ্ছে লাফিয়ে আমরা চলে যাব রেকটামে চলে যাব। রেকটাম এবং অ্যানাল ক্যানাল, রিমেম্বার রেকটাম এবং অ্যানাল ক্যানাল থেকে কিছু বাদ দিবেন না, যা আছে সবকিছু পড়বেন, এবং এই শীটের মধ্যে যা আছে এর বাইরেও যদি কিছু থাকে তাহলে তাও পড়বেন। তাহলে রেকটামে চলে আসেন। রেকটাম ছবি দেখেন ভালো করে। ছবি কেন দেখবেন? ছবি কথা বলে। এখন দেখেন আপনার ছবি কথা বলে কি বলে না। যদি আপনার ছবি কথা বলে তাহলে আপনার প্রিপারেশন ভালো হচ্ছে, যদি কথা না বলে তাহলে তাকে কথা বলাতে হবে। কিরকম কথা? এই ছবিটা দেখেন তো, এই ছবি কি বলছে? এই ছবি বলছে দেখেন, এই স্ট্রাকচার, এই হচ্ছে রেকটাম, এটা হচ্ছে স্যাক্রাল 3, 4, 5 ভার্টিব্রা, সামনে হচ্ছে ব্লাডার। তাহলে রেকটাম, সামনে ব্লাডার, পিছনে হচ্ছে স্যাক্রাল 3, 4, 5 ভার্টিব্রা। তাহলে আমি ছবি দেখে বলতে পারি কিনা রেকটাম শুরু হয় স্যাক্রাল 3 তে, রেকটাম শেষ হয় স্যাক্রাল 5 এ? বলতে পারি কিনা? আমি আরো বলতে পারি কিনা স্যাক্রাম ইজ ক্লোজলি রিলেটেড টু লোয়ার 3 স্যাক্রাল ভার্টিব্রা? আমি আরো বলতে পারি কিনা স্যাক্রাম লাইস ইন ফ্রন্ট অফ লোয়ার 3 স্যাক্রাল ভার্টিব্রা? বলতে পারি কিনা? অবশ্যই বলতে পারি। আচ্ছা, আবার দেখেন তো, এই যে রেকটামটা দেখতে পাচ্ছেন, দেখেন তো এই রেকটামটা দেখতে কেমন? অবলিক অর কার্ভ। রেকটাম দেখতে কেমন? অবলিক কার্ভ। রেকটাম শব্দের অর্থ হচ্ছে সোজা, বাট হিউম্যান রেকটাম দেখতে কেমন? অবলিক অর কার্ভ। যদি হিউম্যান রেকটাম সোজা হইতো তাহলে কি হইতো? আপনি হেঁটে যেতেন, ডেফিকেশন হইতো, তাই কি হয়? হয় না।
উপরওয়ালা দেখেন কত সুন্দর করে আপনার আমার রেকটাম তৈরি করে দিয়েছেন যে হ্যাঁ আপনি হেরে যাচ্ছেন সাথে সাথে যদি আপনার ডেভিয়েশন না হয়, আপনি যেন একটা সময় পান, এই সময় পাওয়ার জন্য এটাকে অবলিক করে দিয়েছেন, এটাকে বাঁকা করে দিয়েছেন। কথা বুঝে গেছে? যদিও রেকটাম শব্দের অর্থ সোজা, বাট হিউম্যান রেকটাম কেমন? অবলিক অর কার্ভ। তারপর আসেন আচ্ছা আরেকটা ছবি দেখাই, দেখেন তো এই রেকটাম, রেকটামের সামনে পেরিটোনিয়াম আছে, পিছনে কোনো পেরিটোনিয়াম আছে? এটা হচ্ছে পেরিটোনিয়ামের ফোল্ড, এই যে পেরিটোনিয়াম, সামনে পেরিটোনিয়াম আছে, পিছনে পেরিটোনিয়াম আছে? নাই। আচ্ছা তাহলে আমি কি বলতে পারি রেকটাম ইজ কমপ্লিটলি কভার্ড বাই পেরিটোনিয়াম? বলতে পারি? কখনোই না। রেকটাম হচ্ছে শুধুমাত্র পার্শিয়ালি কভার্ড বাই পেরিটোনিয়াম। তাহলে আমি বলতে পারি রেকটাম ইজ পার্শিয়ালি কভার্ড বাই পেরিটোনিয়াম, বাট আমি বলতে পারবো না রেকটাম ইজ কমপ্লিটলি কভার্ড বাই পেরিটোনিয়াম। তারপর আসেন ভালো করে দেখেন রেকটামের ভিতরে কি কি আছে। দেখেন প্রথম হচ্ছে তিনটা রেকটাল কার্ভ থাকে, প্রত্যেকটা কার্ভের অপোজিটে একটা করে রেকটাল ফোল্ড আর ভালভ থাকে, ঠিক আছে? তাহলে দেখেন এই হচ্ছে একটা রেকটাল কার্ভ, এটা হচ্ছে আপার রেকটাল কার্ভ, এই হচ্ছে মিডিল রেকটাল কার্ভ, এটা হচ্ছে লোয়ার রেকটাল কার্ভ। যেখানে কার্ভ তার অপোজিটে একটা করে ফোল্ড আর একটা করে ভালভ থাকে। তাহলে আপার রেকটাল কার্ভ, আপার রেকটাল কার্ভ, আপার রেকটাল কার্ভের অপোজিটে আপার রেকটাল ভালভ, মিডিল রেকটাল কার্ভ এর অপোজিটে মিডিল রেকটাল ভালভ, লোয়ার রেকটাল ভালভ এর অপোজিটে লোয়ার রেকটাল ফোল্ড আর ভালভ থাকে। কথা বুঝে গেছে? তাহলে কার্ভ কয়টা? তিনটা। ভালভ কয়টা? তিনটা। এই তিনটা ভালভ দেখতে হরিজন্টালি, এদেরকে বলা হয় ট্রান্সভার্স রেকটাল ভালভ। এদের অপর নাম হচ্ছে হস্টন ভালভ, এদের অপর নাম কি? হস্টন ভালভ। এদেরকে কেন এই যে ট্রান্সভার্স রেকটাল ভালভ যেগুলো আছে এদের অপর নাম হচ্ছে পার্মানেন্ট রেকটাল ভালভ। তাহলে অনেকগুলো নাম বললাম, দেখেন একটা হচ্ছে ট্রান্সভার্স আর হরিজন্টাল রেকটাল ভালভ, যার অপর নাম হচ্ছে হস্টন ভালভ, এদেরকে বলা হয় পার্মানেন্ট রেকটাল ভালভ। কোশ্চেন হচ্ছে ভাইয়া এদেরকে কেন পার্মানেন্ট রেকটাল ভালভ বলা হচ্ছে? অ্যান্সার হচ্ছে ডিউরিং ডেফিকেশনের সময় যখন রেকটাম ডিস্টেন্ডেড হয়, রেকটাম যখন বড় হয়, ডিস্টেন্ডেড হয়, তখন এই ভালভগুলো পারসিস্ট করে, এগুলো ডিসঅ্যাপিয়ার করে না। যেহেতু পারসিস্ট করে, পার্মানেন্টলি প্রেজেন্ট থেকে, এই জন্য এই হস্টন ভালভ, এই ট্রান্সভার্স ফোল্ডগুলোর অপর নাম হচ্ছে পার্মানেন্ট রেকটাল ভালভ। এই ভালভগুলোর মধ্যে এই 2 নাম্বার ভালভের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। ইম্পর্টেন্স কি? এক নাম্বার ইম্পর্টেন্স হচ্ছে যখন ফিকাল ম্যাটার এই সেকেন্ড রেকটাল ভালভটা ক্রস করে, তখন একজনের ডেফিকেশনে আর জুড়ে। কথা বুঝে গেছে? তাহলে এই সেকেন্ড রেকটাল ভালভ ইম্পর্টেন্স কি? যখন ফিকাল ম্যাটার সেকেন্ড রেকটাল ভালভ ক্রস করবে তখন ডেফিকেশনের আর্চ পাওয়া যায়। আরেকটা ইম্পর্টেন্স কি? আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে এই সেকেন্ড রেকটাল ভালভ পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে হাইনগার্ড, সেকেন্ড রেকটাল ফোল্ড পর্যন্ত থেকে শুরু করে পেকটিনেট লাইন পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে এন্ডোডার্মাল কোলেকা, আর পেকটিনেট লাইন থেকে শুরু করে নিচ পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে একটোডার্মাল প্রক্টোডিয়াম। কিরকম দেখেন, এই হচ্ছে রেকটাম, এটা হচ্ছে আপার রেকটাল ভালভ, মিডিল রেকটাল ভালভ, লোয়ার রেকটাল ভালভ, আর এই হচ্ছে পেকটিনেট লাইন, এর নাম কি? পেকটিনেট লাইন। এই হচ্ছে মিডিল রেকটাল ফোল্ড। তো মিডিল রেকটাল ফোল্ডের ইম্পর্টেন্স কি? এক নম্বর ইম্পর্টেন্স হচ্ছে যখন ফিকাল ম্যাটার এই ফোল্ড ক্রস করে তখন একজনের ডেফিকেশনে আর্চ হয়। আরেকটা ইম্পর্টেন্স কি? আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে যে এই মিডিল রেকটাল ফোল্ড পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে হাইনগার্ড, আর মিডিল রেকটাল ফোল্ড থেকে শুরু করে পেকটিনেট লাইন পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে ক্লোয়েকা। আর পেকটিনেট লাইন থেকে শুরু করে লাস্টে অ্যানাসের বাইরে পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে একটোডার্মাল। কথা বুঝে গেছে? তাহলে রেকটামের ডেভেলপমেন্ট কিরকম? মিডিল রেকটাল ফোল্ড পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে হাইনগার্ড, মিডিল রেকটাল ফোল্ড থেকে শুরু করে পেকটিনেট লাইন পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে এন্ডোডার্মাল কোলেকা, আর পেকটিনেট লাইন থেকে শুরু করে নিচ পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে একটোডার্মাল প্রক্টোডিয়াম। ক্লিয়ার? দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস ভালভ। এই হচ্ছে ভালভগুলোর ইম্পর্টেন্স। ঠিক আছে? তারপর আসেন ছবি দেখে দেখেন, ভালো করে ছবিগুলো দেখেন। রিলেশন পড়বেন, অ্যান্টি রিলেশন এন্ড পোস্টেরিয়র রিলেশন। ছবি দেখে দেখে ইন কেস অফ মেল, ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে রিলেশন পড়বেন। ঠিক আছে? এখন আসেন সাপোর্টস বিষয়টা কি রকম? সাপোর্টস অফ দ্য রেকটাম, সাপোর্টস জিনিসটা কি শুনেন ভালো করে। সাপোর্টস হচ্ছে এই যে আপনি জোরে একটা হাঁচি দিয়েছেন, আপনার আমার রেকটাম কি বাইরে বের হয়ে গেছে? আপনি জোরে একটা কাশি দিয়েছেন, আপনার আমার বাইরে বের হয়ে যাওয়ার কথা, বের হয়েছে? হয়নি। আপনি মনে করেন কোনো একটা ভারী জিনিস ওয়েট লিফট করছেন, কিন্তু আপনার রেকটাম কি বাইরে বের হয়ে গেছে? অর্থাৎ হাঁচি দিচ্ছেন, কাশি দিচ্ছেন, ওয়েট লিফট করছেন, আপনার আমার কারো রেকটামই বাইরে বের হয়ে যাচ্ছে না। কোশ্চেন হচ্ছে কেন আপনার আমার রেকটাম বাইরে বের হচ্ছে না? অ্যান্সার হচ্ছে
সাপোর্ট, অর্থাৎ রেকটামকে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে থেকে এমন কিছু স্ট্রাকচার সাপোর্ট দিচ্ছে যে সাপোর্ট দেওয়ার কারণে আপনি হাঁচি কাশি আপনি ওয়েট লিফট যেটাই করেন না কেন আপনার আমার রেকটাম বাইরে বের হয়ে যায় না, দ্যাট মিনস রেকটাল প্রোলাপস হয় না। তাহলে কোন কোন ফ্যাক্টর এই রেকটামকে সাপোর্ট দিচ্ছে এখন আমরা এটা পড়বো। আসেন ছবি দেখেন ভালো করে, ছবিটা দেখেন ভালো করে, ছবি দেখেন। আগে স্ট্রাকচার চিনেন, এইটা হচ্ছে রেকটাম, পিছনে স্যাক্রাম, সামনে হচ্ছে ব্লাডার। ওকে, রেকটাম পিছনে স্যাক্রাম সামনে হচ্ছে ব্লাডার। রেকটাম এবং ব্লাডারের মাঝখানে এই হচ্ছে পেলভিক ফাসা, এই পেলভিক ফাসাটা কনডেনসেশন হয়ে একটা ফাসা অফ ডিনোভিলার ফর্মেশন করে, নাম হচ্ছে রেক্টো ভেসিকল ফাসা অফ ডিনোভিলার। কথা বুঝে গেছে? রেকটাম এবং ব্লাডারের মাঝখানে পেলভিক ফাসা কনডেনসেশন হয়ে শক্ত হয়ে একটা লিগামেন্ট ফর্মেশন করে, তার নাম রেক্টো ভেসিকল লিগামেন্ট অর রেক্টো ভেসিকল ফাসা অফ ডিনোভিলার। কথা বুঝে গেছে? তাহলে বুদ্ধি করে বলেন দেখি, এই ফাসা অফ ডিনোভিলার রেকটামের সামনে থাকে না পিছনে থাকে? অ্যান্সার কি বলেন? সামনে থাকে। অ্যান্সার কি? সামনে থাকে। এবার আসেন, রেকটাম এবং স্যাক্রামের ঠিক মাঝখানে পেলভিক ফাসা কনডেনসেশন করে ফাসা অফ ওয়েল্ডার ফর্মেশন করে, ফাসা অফ ওয়েল্ডার ফর্মেশন করে। কথা বুঝে গেছে? তাহলে বুদ্ধি করে বলেন দেখি, এই ফাসা ওয়েল্ডার রেকটামের সামনে থাকে না পিছনে থাকে? অ্যান্সার কি? পিছনের দিকে থাকে। তাহলে ফাসা অফ ডিনোভিলার রেকটামকে সামনে দিকে সাপোর্ট দিবে, বলবে রেকটাম ইচ্ছে করলে তোমাকে আমি পিছনের দিকে যেতে দেবো না। ফাসা ওয়েল্ডার রেকটামকে পিছনের দিকে ধরে রাখে, বলে রেকটাম ইচ্ছে করলে আমি তোমাদেরকে সামনের দিকে ডিসপ্লেস হতে দেব না। দুই সাইডে পেলভিক ফাসা কনডেনসেশন হয়ে ল্যাটারাল রেকটাল লিগামেন্ট ফর্মেশন করে, ল্যাটারাল রেকটাল লিগামেন্ট ফর্মেশন করে এই রেকটামকে ডানে বামে যেতে দেয় না। কথা বুঝে গেছে? এই দেখেন, এটার নাম হচ্ছে পিউবোরেক্টালিস মাসল। এটার নাম কি? পিউবোরেক্টালিস মাসল। পিউবোরেক্টালিস মাসল হচ্ছে লিবিডোর অ্যানাই মাসলের একটা পার্ট। এটা একটা স্লিং ফর্মেশন করে, এটা একটা স্লিং ফর্মেশন করে। তাহলে এটা যদি রেকটাম হয় আর এটা যদি পিউবোরেক্টালিস মাসল হয়, পিউবোরেক্টালিস মাসল অফ লিবিডোর অ্যানাই মাসল, পিউবোরেক্টালিস মাসল অফ লিবিডোর অ্যানাই মাসল, এই পিউবোরেক্টালিস মাসলটা একটা স্লিং ফর্মেশন করবে, রেকটামকে আংটার মতো ধরে রাখবে, ফলে ইচ্ছে করলে রেকটাম নিচের দিকে যেতে পারে না, রেকটাম নিচের দিকে খসে পড়তে পারে না। কথা বুঝে গেছে? তাহলে উপরের দিকে সাপোর্ট কে দিচ্ছে? পিউবোরেক্টালিস পার্ট অফ লিবিডোর অ্যানাই মাসল। কথা বুঝে গেছে? আরেকটা ফ্যাক্টর কি দেখেন, এর নাম হচ্ছে পেরিনিয়াল বডি। এটার নাম কি? পেরিনিয়াল বডি। পেরিনিয়াল বডি এটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডন অফ দ্য পেরিনিয়াম। এটা হচ্ছে 10 রাস্তার মোড়। 10 রাস্তার মোড় মানে 10টা মাসেল একটার উপর আরেকটা বসে ইনসারশন দিবে, 10টা মাসেল ইনসারশন দিবে, তাহার উপরে আপনার আমার রেকটাম বসিয়া থাকে, ফলে ইচ্ছে করলেও রেকটাম বাইরে যেতে পারে না। তাহলে সামনে থেকে সাপোর্ট দিবে কে? ফাসা অফ ডিনোভিলার। পিছন থেকে সাপোর্ট দিবে কে? ফাসা অফ ওয়েল্ডার। দুই সাইডে কে সাপোর্ট দিবে? ল্যাটারাল লিগামেন্ট অফ দ্য রেকটাম। উপরের দিকে কে সাপোর্ট দিবে? পিউবোরেক্টালিস মাসল অফ লিবিডোর অ্যানাই মাসলের স্লিং। তারপরে কে নিচের দিকে কে সাপোর্ট দিবে? পেরিনিয়াল বডি অর সেন্ট্রাল টেন্ডন অফ দ্য পেরিনিয়াম। এখন যদি পরীক্ষা কোশ্চেন করা হয় যে ভাইয়া এতগুলো সাপোর্ট যে বললেন, এই সাপোর্টগুলোর মধ্যে একটা সাপোর্ট বলেন যে সাপোর্টটা না থাকলে যে কোনো মুহূর্তে তার রেকটাল প্রলাপস হয়ে যাবে, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে পিউবোরেক্টালিস সিলিং। অ্যান্সার হচ্ছে পিউবোরেক্টালিস সিলিং। এই আংটা যদি রেকটামকে ছেড়ে দেয় তাহলে নিচে যে কোনো ফুটা দিয়ে সে বাইরে বের হয়ে যেতে পারে, রেকটাল প্রলাপস হতে পারে। কথা বুঝে গেছে? দিস আর দ্য সাপোর্ট অফ দ্য রেকটাম, দিস আর দ্য সাপোর্ট অফ দ্য রেকটাম। তারপর আসেন, এরপর আসেন ডিআরই। ডিআরই রেকটাম পড়বেন, ইন কেস অফ মেলের ক্ষেত্রে, ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে কি আসে এটা পড়বেন। ঠিক আছে? এরপর লাফিয়ে লাফিয়ে আমরা চলে আসি অ্যানাল ক্যানালে চলে আসি। অ্যানাল ক্যানালে চলে আসি। অ্যানাল ক্যানাল। ওকে, ভালো করে ছবি আঁকবো, ছবি দেখে দেখে পড়বেন। অ্যানাল ক্যানাল, ঠিক আছে? পার্ট, তিনটা পার্ট, আপার মিডিল এবং লোয়ার পার্ট। ঠিক আছে? আপার পার্টের অপর নাম হচ্ছে মিউকাস পার্ট, মিডিল পার্টের অপর নাম ট্রানজিশনাল অর পেকটেন পার্ট, আর লোয়ার পার্টের অপর নাম হচ্ছে কিউটেনিয়াস পার্ট। ঠিক আছে? এখন প্রত্যেকটা পার্ট থেকে আমরা কিছু কিছু জিনিস পড়বো যেগুলো পরীক্ষাতে আসে। প্রথমে আসেন আপার পার্ট। আপার পার্টের অপর নাম কি বলেছি? মিউকাস পার্ট। কত লেন্থ? কত? 15 মিলিমিটার, 15 মিলিমিটার, 1.5 সেন্টিমিটার। ক্লিয়ার? কথা বুঝছেন? এখন আসেন, ইট ইজ দ্য আপার পার্ট। আপার পার্টে কি কি থাকে? আপার পার্টে অসংখ্য অ্যানাল কলাম থাকে। এই হচ্ছে অ্যানাল কলাম, অ্যানাল কলাম থাকে, অ্যানাল কলাম, অ্যানাল কলাম, অ্যানাল কলাম, অ্যানাল কলাম, অ্যানাল কলাম, অ্যানাল কলাম, অ্যানাল কলাম থাকে। তাহলে আপার পার্টে অসংখ্য অ্যানাল কলাম থাকবে। একটা অ্যানাল কলাম আরেকটা অ্যানাল কলামের সাথে যুক্ত হয়ে ফর্মেশন করে অ্যানাল ভালভ। এই হচ্ছে অ্যানাল ভালভ, অ্যানাল ভালভ, অ্যানাল ভালভ, অ্যানাল ভালভ। কথা বুঝে গেছে? প্রত্যেকটা অ্যানাল ভালভের টিপ যদি যুক্ত করে দিই তাহলে একটা লাইন পাবো। প্রত্যেকটা অ্যানাল ভালভের টিপ যদি যুক্ত করে দিই তাহলে একটা কি পাবো? একটা ইমাজিনারি লাইন পাবো, তার নামই হচ্ছে পেকটিনেট লাইন। কথা বুঝে গেছে? তাহলে আপার পার্টের মধ্যে অসংখ্য অ্যানাল কলাম থেকে, একটা কলাম আর একটা কলামের সাথে যুক্ত হয়ে ফর্মেশন করে অ্যানাল ভালভ। প্রত্যেকটা অ্যানাল ভালভের টিপ যদি যুক্ত করে দিই তাহলে একটা ইমাজিনারি লাইন পাবো, তার নাম হচ্ছে পেকটিনেট লাইন। ঠিক আছে? এখন অ্যানাল ভালভের মধ্যে থাকে অ্যানাল সাইনাস। অ্যানাল ভালভের মধ্যে থাকে হচ্ছে অ্যানাল সাইনাস, অ্যানাল সাইনাস, অ্যানাল সাইনাস, অ্যানাল সাইনাস।
আর প্রত্যেকটা অ্যানাল সাইনাসে অ্যানাল গ্ল্যান্ডের ওপেনিং থাকে, অ্যানাল গ্ল্যান্ডের ওপেনিং 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 থাকে। ওকে, তাহলে আপার পার্টে কি কি থাকে? আপার পার্টের মধ্যে অসংখ্য অ্যানাল কলাম থাকে, তারপরে এই একটা অ্যানাল কলাম আরেকটা অ্যানাল কলামের সাথে যুক্ত হয়ে অ্যানাল ভালভ ফর্মেশন করে। প্রত্যেকটা অ্যানাল ভালভের টিপ যদি যুক্ত করে দেওয়া হলে একটা ইমাজিনারি লাইন পাবো, তার নাম পেক্টোরাল লাইন। প্রত্যেকটা অ্যানাল ভালভের মধ্যে অ্যানাল সাইনাস থেকে, অ্যানাল সাইনাসের মধ্যে অ্যানাল গ্ল্যান্ডের ওপেনিং থাকে। কথা বুঝে গেছে? এটা লাইনিং কি? লাইনিং হচ্ছে সিম্পল কলামনার অর স্ট্রাটেড কলামনার এপিথেলিয়াম। লাইনিং কি? লাইনিং হচ্ছে সিম্পল কলামনার অর স্ট্রাটেড কলামনার এপিথেলিয়াম। এবার আসেন মিডল পার্ট। মিডল পার্টের অপর নাম হচ্ছে ট্রানজিশনাল পার্ট। আচ্ছা, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে পেকটিন লাইনের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পেকটিন লাইনের উপরে এবং নিচে নার্ভ সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ, ব্লাড সাপ্লাই, ভেনাস ড্রেনেজ পুরোটাই আলাদা। এটা ভালো করে পড়বেন, এটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন পরীক্ষাতে আসে। পেজ নাম্বার কত? পেজ নাম্বারটা বলে দিই, এটা পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 50 পেজে দেখেন পেকটিনের লাইনের ইম্পর্টেন্স দেওয়া আছে, পেকটিনের লাইনের ইম্পর্টেন্স দেওয়া আছে। ঠিক আছে, পেকটিনের ইম্পর্টেন্সটা ভালো করে পড়বেন, এখান থেকে সিঙ্গেল বেস্ট কোশ্চেন পরীক্ষাতে আসে। ওকে, এবার আসেন মিডল পার্টের অপর নাম হচ্ছে ট্রানজিশনাল পার্ট অর পেকটিন পার্ট। এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে ব্লুইশ কালার। দেখতে কেমন? দেখতে হচ্ছে ব্লুইশ কালার। দেখতে হচ্ছে ব্লুইশ কালার। কোন পর্যন্ত ব্লুইশ? হিলটন হোয়াইট লাইন পর্যন্ত ব্লুইশ। হিলটন হোয়াইট লাইন পর্যন্ত ব্লুইশ। কথা বুঝে গেছে? তাহলে এই পার্টটুকুর নাম হচ্ছে মিডল পার্ট অর ট্রানজিশনাল পার্ট অর পেকটিন পার্ট। এটা লাইনিং কি? লাইনিং হচ্ছে নন ক্যারাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম। এখানে কোনো সেবাসিয়াস গ্ল্যান্ড পাওয়া যায় না, কোনো সেভেট গ্ল্যান্ডও পাওয়া যায় না, আর কি পাওয়া যায় না? এখানে কোনো হেয়ার ফলিকলও পাওয়া যায় না। তাহলে লিখেন, কষ্ট করে লিখেন, এখানে কোনো সেবাসিয়াস গ্ল্যান্ড নাই, কোনো সোয়েট গ্ল্যান্ডও নাই। এটা শীটে দেওয়া আছে। কি শীটে দেওয়া নেই? হেয়ার ফলিকল এখানে পাওয়া যায় না। তাহলে এখানে কোনো সোয়েট গ্ল্যান্ড নাই, কোনো সেবাসিয়াস গ্ল্যান্ড নাই, আবার কোনো হেয়ার ফলিকল পাওয়া যায় না। ঠিক আছে, তারপর আসেন লোয়ার পার্টের অপর নাম হচ্ছে কিউটেনিয়াস পার্ট। লোয়ার পার্টের অপর নাম হচ্ছে কিউটেনিয়াস পার্ট। ঠিক আছে, আচ্ছা, কিউটেনিয়াস পার্টের মধ্যে সোয়েট গ্ল্যান্ড আছে, সেবাসিয়াস গ্ল্যান্ডও আছে, আবার এখানে হেয়ার ফলিকলও পাওয়া যায়। তাহলে 3 নাম্বার অ্যাড করে ফেলেন, এখানে হেয়ার ফলিকল পাওয়া যায়। ঠিক আছে, এটা লাইনিং কি? লাইনিং হচ্ছে ক্যারাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম। কথা বুঝে গেছে? এটা হচ্ছে আপার পার্ট, মিডল পার্ট এবং লোয়ার পার্ট, 3টা পার্টের থেকে আলাদা আলাদা বর্ণনামূলক কোশ্চেন। কথা বুঝে গেছে? এর পরেও একটা পেশেন্টের ডেফিকেশন হয় নাই। কোশ্চেন হচ্ছে কেন হয় নাই ভাইয়া? কেন, কি সমস্যা হলো যে তার ডেফিকেশন হলো না? এরপরে একটা পেশেন্টের ডেফিকেশন হয় নাই। কোশ্চেন হচ্ছে কেন তার ডেফিকেশন হয়নি? অ্যান্সার হচ্ছে স্ফিংটার। স্ফিংটার কি রকম দেখেন, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। কথা বুঝে গেছে? এই অ্যানাল স্ফিংটার গুলো এই রেকটাম এবং অ্যানাল গ্ল্যান্ডকে এমন ভাবে সাপোর্ট দিবে, ফলে ডেফিকেশন খুব সহজে হবে না, ডেফিকেশন হওয়ার জন্য সময় লাগবে। তাহলে প্রথমটার নাম কি? ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। আচ্ছা, ছবি দেখে বলেন তো, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার কি পুরো অ্যানাল ক্যানাল জুড়ে আছে, নাকি এটা হিলটন হোয়াইট লাইন পর্যন্ত আছে? তাহলে কি আমি বলতে পারি ইট কাভার্স আপ টু হিলটন হোয়াইট লাইন? এটা অ্যানাল ক্যানালের কতটুকু পোরশনকে কভার করে? আপ টু হিলটন হোয়াইট লাইন পর্যন্ত কভার করে, বলতে পারি কিনা? আবার আমি এটাও বলতে পারি কিনা, ইট কাভার্স আপার 3/4 আর আপার 2/3 অফ দ্য অ্যানাল ক্যানাল, বলতে পারি কিনা? The internal anal sphincter covers upper 3/4 or upper 2/3 of the anal canal, or it covers up to Hilton White line, বলতে পারি কিনা? অবশ্যই বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, আমি কি বলতে পারি ইন্টারনাল অ্যানাল স্ফিংটার কভার্স হোল লেন্থ অফ দ্য অ্যানাল ক্যানাল? বলতে পারি। যদি পরীক্ষা আসে ইট কভার্স হোল লেন্থ অফ দ্য অ্যানাল ক্যানাল, তাহলে ট্রু দিবেন না ফলস দিবেন? অবশ্যই ফলস দিবেন। ইট কভার্স আপ টু হিলটন হোয়াইট লাইন or covers upper 2/3 or 3/4 of the anal canal। ক্লিয়ার? কথা বুঝে গেছে? এবার আসেন এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। 3টা পার্ট থাকে। কয়টা পার্ট? 3টা পার্ট। একটা হলো দেখেন, একটা হচ্ছে কিউটেনিয়াস পার্ট, এরপরে সুপারফিশিয়াল পার্ট, এরপরে ডিপ পার্ট। কিউটেনিয়াস, সুপারফিশিয়াল, ডিপ পার্ট। স্ক্রিনের নিচে যেটা থাকে তার নাম হচ্ছে কিউটেনিয়াস পার্ট, এরপরে হচ্ছে সুপারফিশিয়াল পার্ট, এরপর হচ্ছে ডিপ পার্ট। আচ্ছা, ছবি দেখে বলেন তো, এই এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার কি পুরো অ্যানাল ক্যানাল জুড়ে আছে, নাকি পুরো অ্যানাল ক্যানাল জুড়ে নাই? দেখেন পুরো অ্যানাল ক্যানাল জুড়ে আছে। তাহলে আমি বলতে পারি কিনা যে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার কভার্স হোল লেন্থ অফ দ্য অ্যানাল ক্যানাল? বলতে পারি কিনা? অবশ্যই বলতে পারি, ডেফিনেটলি বলতে পারি। কথা বুঝে গেছে? তাহলে আবার বলি, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার কভার আপ টু হিলটন হোয়াইট লাইন or upper 3/4 or 2/3 of the anal canal, আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার কভার্স হোল লেন্থ অফ দ্য অ্যানাল ক্যানাল। ক্লিয়ার? কথা বুঝে গেছে?
মানে পরীক্ষা কি কোশ্চেনটা হয়, পরীক্ষা কোশ্চেনটা কি হয় দেখেন, ছবিটা কমপ্লিট করি, কিরকম কমপ্লিট দেখেন, এটাকে একটা বাটক এঁকে ফেলি, বাটক, এই যে বাটক, ঠিক আছে, এই যে এটার নাম হচ্ছে ইসিয়াল টিউবারসিটি, ঠিক আছে, মাঝখানে যে স্পেস তার নাম হচ্ছে ইসিও রেকটাল ফোসা। পরীক্ষাতে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, সেই কোশ্চেনটা হচ্ছে যে এই অ্যানাল ক্যানেলের মিউকোসা কালো দাগ আর হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার লাল দাগের ঠিক মাঝখানে এইখানে কি থাকে, এটা একটা কোশ্চেন হয়। আবার কোশ্চেন হয় ইন্টারনাল অ্যানাল স্ফিংটার আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের ঠিক মাঝখানে এইখানে কি থাকে। আবার পরীক্ষা কোশ্চেন হয় কিউটিনিয়াস পার্ট অফ দ্য এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার আর স্কিন এর মাঝখানে এইখানে কি থাকে, কি থাকে বলে আপনার মনে হয়, কি থাকে বলেন। ইন্টারনাল এই যে মিউকাস অফ দ্য অ্যানাল ক্যানেল আর ইন্টারনাল অ্যানাল স্ফিংটারের মাঝখানে কি থাকে, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের মাঝখানে কি থাকে, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের কিউটিনিয়াস পার্ট আর স্কিন এর ঠিক মাঝখানে কি থাকে, কি থাকে অনেকে বলে ভাইয়া ফ্যাট থাকে, কি থাকে থেকে। আমি তাহার দিকে বলি যে ভাইয়া মানুষের বাটকে যদি কোনো ইনজেকশন দেওয়া হয় তাহলে কি শুধু ফ্যাটের দলা বের হয় নাকি তাজা রক্ত বের হয়, তাহলে কি থাকবে, ভেসেল থাকবে, কি থাকবে, ভেসেল থাকবে। এখন আসেন, এই মিউকাস অফ দ্য অ্যানাল ক্যানেল আর ইন্টারনাল অ্যানাল স্ফিংটারের ঠিক মাঝখানে যে ভেসেলটা থাকে তার নাম হচ্ছে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস, তার নাম হচ্ছে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস, তার নাম হচ্ছে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস। আর ইন্টারনাল অ্যানাল স্ফিংটার আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের ঠিক মাঝখানে থাকবে যে স্ট্রাকচার থাকে তার নাম হচ্ছে কনজয়েন্ট শীথ, তার নাম হচ্ছে কনজয়েন্ট শীথ। আবার বলেন কনজয়েন্ট শীথ, রিপিট করেন কনজয়েন্ট শীথ, আবার বলেন কনজয়েন্ট শীথ। কেন বারবার কনজয়েন্ট শীথ বলতেছি, কারণ কনজয়েন্ট টেন্ডন নামে একটা টার্ম আছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। এখন আমি পরীক্ষায় কনজয়েন্ট শীথ না দিয়ে কনজয়েন্ট টেন্ডন দিয়ে দিলাম, কথা বুঝে গেছে। তাহলে ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের ঠিক মাঝখানে কি থাকে, কনজয়েন্ট শীথ। কিউটিনিয়াস পার্ট অফ দ্য এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার আর স্কিন এর ঠিক মাঝখানে কি থাকবে, এর ঠিক মাঝখানেই থাকে, এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস, এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস, এখানে থাকে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস, এখানে থেকে কনজয়েন্ট শীথ, কথা বুঝে গেছে। তাহলে আমার সাথে সাথে বলেন অ্যানাল ক্যানেলের মিউকোসা ইন্টারনাল অ্যানাল স্ফিংটারের মাঝখানে কি থাকবে, অ্যান্সার হচ্ছে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস। ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার ঠিক মাঝখানে কি থাকে, কনজয়েন্ট শীথ। কিউটিনিয়াস পার্ট অফ দ্য এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার স্কিনের মাঝখানে কি থাকে, এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস, এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস। ক্লিয়ার, কথা বুঝে গেছে। এরপরে আপনার কাছে একটা পেশেন্ট আসলো, পেশেন্টটা যখন ওয়ার্ডে ঢুকতেছে দূর থেকে দেখে বলতেছেন আমি জানি পেশেন্টের কি হয়েছে। পেশেন্ট কাছে এসে হিস্ট্রি দেওয়াই বলতেছেন যে আপনার অ্যানাল ফিশার, তাই না? পেশেন্ট বলতেছে জি স্যার আমার অ্যানাল ফিশার হয়েছে। কারণ অ্যানাল ফিশারের পেশেন্ট দূর থেকে দেখলেই বোঝা যায়, মুখের দিকে চাহনি দিলেই বোঝা যায় তার অ্যানাল ফিশার হয়েছে। ডেফিকেশনে প্রচন্ড কষ্ট হয়, মনে হয় সবকিছু ছিঁড়ে শেষ হয়ে গেল। এই যে তার অ্যানাল ফিশারের প্রবলেমটা, অ্যানাল ফিশার জনিত যে প্রবলেম হচ্ছে, প্রবলেমটা হওয়ার কারণটা কি, কারণটা হচ্ছে তার এই অ্যানাল ফিশারে অর্থটা হচ্ছে তার অ্যানাল ফিশার হয়েছে, তার মানে তার অ্যানাল টোন বেড়ে গেছে। তাই অ্যানাল টোন বেড়ে যাওয়া মানেটা কি, অ্যানাল টোন বেড়ে যাওয়া মানে হচ্ছে তার ইন্টারনাল অ্যানাল স্ফিংটারের টোনিসিটিটা বেড়ে গেছে, কথা বুঝে গেছে। কোনো রকমে যদি আমরা ইন্টারনাল অ্যানাল স্ফিংটার যদি কেটে দিতে পারি, লুজ করে দিতে পারি, তাহলেই তার অ্যানাল টোনটা কমে যাবে। তাহলে আমরা বলতে পারি যে অ্যানাল ফিশার হয় অ্যানাল টোনের বাড়ার কারণে, আর অ্যানাল টোনটা মেনটেন করে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। তাহলে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার যদি কেটে দেই, লুজ করে দেই, তাহলে তার অ্যানাল ফিশার কারেকশন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারছি দেখেন, আমরা বলতে পারছি একটা পেশেন্টের অ্যানাল ফিশার হয়েছে, এই অ্যানাল ফিশারের জন্য দায়ী হচ্ছে অ্যানাল টোন,